কথাগুলো দিয়েই আপনি ভাবেন যে আপনার মার্কেটিংটা হয়ে যাবে। অ্যাবসলিউটলি রং। বিকজ অফ মার্কেটিং স্কিলে গ্যাপ থাকার কারণে, আমি প্রপারলি মার্কেটিং করতে না পারার কারণে, আপনি খেয়াল করে দেখেন আপনি যেই ভালো পণ্য বা সার্ভিসটা বানিয়েছেন সেইটা না কিনে মানুষ দেখবেন বাজে পণ্য কিনতেছে বিকজ অফ মার্কেটিং। আমরা এটা অনেক সময় ফিল করি যে আমরা এত খাঁটি মধু কালেকশন করি, এত সুন্দরবনের মধু, এত কিছু, আমরা সবাই মিলে যে পরিমাণ মধু বিক্রি করি, এক ডাবুর তার চেয়ে বেশি মধু বিক্রি করে। বিকজ অফ ডাবুরের যে মার্কেটিং স্ট্র্যাটেজি, যে ম্যাসিভ ওয়েতে মার্কেটিং করে, সেটা আমরা সমস্ত মধু ব্যবসায়ীরা মিলেও, ক্ষুদ্র অনলাইনে বা এসএমই যারা আছি তারা মিলে সেই পরিমাণ করতে পারতেছেন। হোয়ার ডাবুরের ওই মধুর চেয়ে আপনার কালেক্ট করা ওই মধুটা অনেক ভালো, বাট আপনার মার্কেটিং ভালো না বিধায় আপনি ওই লেভেলে রিচ করতে পারতেছেন না। তার মানে পুরো গেমটা আসলে মার্কেটিং এর। আপনি খেয়াল করে দেখেন, আমি কোনো ব্র্যান্ডের নাম মেনশন আসলে না করি, বেটার হবে। খেয়াল করে দেখেন যে পৃথিবীতে বা বাংলাদেশেই চিন্তা করে দেখেন, এমন এমন অনেক বড় বড় ব্র্যান্ডকে আপনারা চিনেন যাদের প্রোডাক্ট আপনিও জানেন ভালো না, আমিও জানি ভালো না, কিন্তু তারা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড, তারা বাংলাদেশে সবচেয়ে বেস্ট সেলিং ব্র্যান্ড। ওয়াই? বিকজ অফ মার্কেটিং। এমন ভাবে তারা মার্কেটিং করতেছে, এমন ম্যাসিভ ডিস্ট্রিবিউশন চ্যানেল তারা তৈরি করেছে যেখানে আমার প্রোডাক্ট যে ভালো এই খবরটাই মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তার মানে বেস্ট প্রোডাক্ট উইন করে না, বেস্ট মার্কেটিং অলওয়েজ উইন্স। সো বেস্ট প্রোডাক্ট উইন করে না মার্কেটে, তাহলে কি বেস্ট মার্কেটিং উইন করে। তাহলে বেশিরভাগ ব্যবসা পৃথিবীতে বন্ধ হইতেছে, আমরা ক্রাইসিসে আছি, আমাদের ব্যবসা চলতেছে না, নট বিকজ অফ প্রোডাক্ট, নট বিকজ অফ হার্ডওয়ার্ক। বাংলাদেশের কোন উদ্যোক্তাকে আমি দেখি নাই, আমি তো কাজ করতেছি সোফার কোচ কাঞ্চন একাডেমিতে, অন বোর্ডে উদ্যোক্তার সংখ্যা 3 লক্ষ প্লাস। আমরা গত 7 বছরে 3 লক্ষ প্লাস উদ্যোক্তাকে ট্রেন আপ করিয়েছি, তাদের সাথে ওয়ান ওয়ান অনেক কথা হয়েছে, বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, আপনারা তো এগুলো দেখেন আমাদের কার্যক্রম। আমি এতগুলো উদ্যোক্তার সাথে মানে কাজ করে, কথা বলে, মিশে যেটা দেখেছি, একটা উদ্যোক্তাকে আমি পাই নাই যে নট হার্ডওয়ার্কিং, প্রচন্ড মাত্রায় পরিশ্রমী বাংলাদেশের উদ্যোক্তা। কিন্তু ঝামেলা হলো তাদের মার্কেটিং স্কিলে চরম লেভেলে একটা ঘাটতি আছে। অনেকে লিখেছেন মাইন্ডসেট, আমি দেখি নাই বাংলাদেশের উদ্যোক্তাদের মাইন্ডসেটও ঘাটতি আছে। প্রত্যেকেই বড় হইতে চায়, বড় স্বপ্ন আছে, ভালো কিছু মানুষের জন্য করতে চায়, ব্র্যান্ড বানাতে চায়, পরিশ্রম করতে চায়, কিন্তু আপনি তো এলোমেলো পরিশ্রম করলে কোনো ভ্যালু নাই, কোনো কাজে দিবে না। পরিশ্রমটা অ্যালাইন একটা ওয়েতে করতে হবে। আর বিজনেসের যে কোর জায়গাটা মার্কেটিং, এইটা বাংলাদেশের উদ্যোক্তারা জানে না বললেই চলে। পৃথিবী চলে গেছে এখন নিরো মার্কেটিং এর যুগে। বাংলাদেশে নিরো মার্কেটিং কনসেপ্ট জাস্ট গত 2 বছর আগে আমি ইন্ট্রোডিউস করেছি। নিরো মার্কেটিং এর উপরে বাংলাদেশের প্রথম কোর্স আমি লঞ্চ করেছি, এবং আমি মার্কেটিং নিয়ে বাংলাদেশে যে বই পড়েছি, মানে সরি টু সে, একটা বইও ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডে না। যেই বই পড়ে একটা উদ্যোক্তার মাথায় মার্কেটিংটা ভালোভাবে ঢুকবে এবং এগুলোকে প্রপার অ্যাপ্লাই করবে। আর মার্কেটিং নিয়ে যারা ট্রেনিং করায় তারা নিজেরাই চাকরিজীবী, যার কারণে তারা এসএমই উদ্যোক্তাদের পেইন পয়েন্টের জায়গাটা বোঝে না। এই জায়গাতে একটা ভয়াবহ রকমের ঘাটতি। আমরা বেসিক মার্কেটিং বুঝি, বেসিক মার্কেটিং কি ফেসবুকে ডলার বুস্ট করা। আমরা মার্কেটিং বলতে বাংলাদেশের মানুষ বোঝে ফেসবুকের অ্যাড রান করা। কি পরিমাণ মানে গার্বেজ চিন্তা ভাবনা। মার্কেটিং মানে ডিজিটাল মার্কেটিং না, মার্কেটিং মানে ফেসবুকে অ্যাড রান করা না। মার্কেটিং এজ এ হোল, মার্কেটিং ইজ এ বিজনেস। এই ওয়েতে আমাদের ভাবনাটা ডেভেলপ করতে না পারার কারণে কিন্তু আমরা প্রোডাক্ট ঠিকই বানাচ্ছি, সেরা সেরা প্রোডাক্ট। আমি দেখেছি খুবই ভালো মানের আচার তৈরি করতেছে, খুবই ভালো মধু, খুবই ভালো ন্যাচারাল প্রোডাক্ট, বিভিন্ন ধরনের দারুণ দারুণ আইটেম ছেড়ে তৈরি করতেছে, 100% অ্যাকুরেট বা 100% হালাল বিশুদ্ধ। কিন্তু আলটিমেটলি প্রবলেমটা কোনটা হইতেছে, এই প্রোডাক্টটাকে প্রপারলি সে মানুষের কাছে তুলে ধরতে পারছে না, কমিউনিকেট করতে পারছে না। দ্যাট ইজ হোয়াই এত ভালো পণ্য নিয়ে সে স্ট্রাগল করতেছে, বিক্রি হয় না পণ্য। তাহলে দিস ইজ দ্য নাম্বার ওয়ান কজ অফ বিজনেস ফেইলিওর। এবং আজকে ঠিক এক্স্যাক্টলি এই টপিকটা নিয়ে আমরা কথা বলতেছি, তাহলে বুঝতে পারছেন যে কত গুরুত্বপূর্ণ একটা টপিকে আমরা আজকে ক্লাস করছি। সো এই জন্য আবারও বলবো যে সবাই ফুললি কনসেন্ট্রেট অন দিস ক্লাস। হোয়াই ডু টু বিজনেসেস, ধরেন আমরা এজ এ দুইটা বিজনেসকে আমরা পাশাপাশি রাখলাম, সেম প্রোডাক্ট, সেম প্রাইস, সেম কোয়ালিটি, দুইটা বিজনেস, বাট গেট কমপ্লিটলি ডিফারেন্ট রেজাল্ট। দুইটা বিজনেস একই রকম পণ্য নিয়ে বিক্রি করে, একই রকমের প্রাইস, একই রকমের কোয়ালিটি। তার মধ্যে একটা বিজনেস কোটি কোটি টাকা আর্ন করতেছে, আর একটা বিজনেস কোটি কোটি টাকা ঋণে পড়তেছে। হোয়াটস দ্য রিজন? সেম আনসার ইজ
মার্কেটিং। প্রোডাক্ট সেম, প্রাইসিং সেম, কোয়ালিটি সেম, বাট দুইটা বিজনেস দুই রকম বিহেভ করতেছে কেন, দুই রকম আউটপুট দিচ্ছে কেন? বিকজ অফ মার্কেটিং। এই জায়গাটায় একটা বিজনেসের ফাউন্ডার বা টিম হয়তো মার্কেটিংটা খুব ভালো বোঝে, আরেকজন এটা বুঝতেই পারছে না, আরেকজন ভাবতেছে ফেসবুকে অ্যাড রান করাটাই মার্কেটিং। আমি প্রোডাক্ট আনছি, আমি খাঁটি প্রোডাক্ট, আমি ভেজাল মুক্ত, আমি ভালো প্রোডাক্ট। ভাই, যেই মানুষটা ভেজাল করে সে আর ওইগুলো বেশি বলে, তাহলে আপনাকে হোয়াই ডু পিপল বিলিভ ইউ? এটা আমরা জানি না, ইন ডেপথ আমরা জিনিসটা বুঝি না। দ্যাট ইজ ওয়াই আমার কাছে মনে হয়েছে যে মার্কেটিংটাকে একটা গুরুত্ব দিয়ে মানুষের কাছে তুলে ধরার জন্য আমি যে এত বড় করে আমার অন্যান্য বইগুলো যদি আপনি দেখেন, সবগুলো বই, ধরেন আমার ক্যাশ মেশিন বই এত পপুলার, বাংলাদেশে প্রায় 1.5 লক্ষ কপি বিক্রি হয়েছে আমার ক্যাশ মেশিন বই। ওই বইয়ের সাইজ মাত্র 100 মনে হয় 60-62 পেজ, আর মার্কেটিং ম্যাজিক 558 পেজের একটা বই। মানে আপনি যদি চিন্তা করে দেখেন আমার ক্যাশ মেশিন বইয়ের 3 গুণ। কেন? কারণ আমার কাছে মনে হয়েছে একটা বইয়ের মধ্যে পুরো মার্কেটিংটাকে এমন ভাবে আমি স্ট্রিমলাইন করে দেই, উদ্যোক্তার যাতে মার্কেটিং নিয়ে অন্য কোনো জায়গায় যেতে হয় না। কারণ আমরা মার্কেটিং নিয়ে একটা ধোঁয়াশার মধ্যে ভুগি। মার্কেটিংটা একটা বিশাল সমুদ্রের মতো। মার্কেটিং কেউ কেউ আমাকে বুঝাইছে, আমাদেরকে বুঝাইছে ফেসবুক অ্যাড, কেউ কেউ আমাকে বুঝাইছে কন্টেন্ট বানানো, কেউ কেউ বুঝাইছে ডিজিটাল মার্কেটিং, আবার কেউ কেউ বলছে মার্কেটিং মানে শপিং। আপনারা যদি খেয়াল করে দেখেন, ছোটবেলায় আমার মনে আছে যে আব্বু আম্মু যখন ঈদের সময় করতে নিত, এই বাজারে নিয়ে যেত কেনাকাটা করার জন্য বা শপিং মলে, তো ফেরার সময় রাস্তায় মানুষজনের সাথে দেখা হইলে বন্ধু, এই কি মার্কেটিং করে আসলি? তো মার্কেটিং বলতে আমাদের দেশের মানুষজন এতদিন পর্যন্ত শপিং বুঝতো, মানে বাজারে গিয়ে কেনাকাটা, মার্কেটিং করছে, এই ঈদের মার্কেটিং করা হয়েছে, মানে এইটা তো মার্কেটিং না। মার্কেটিং হচ্ছে হোল বিজনেস। মানে আপনার বিজনেসটাকে যদি আপনি চিন্তা করেন একটা এর সাথে, কি বলবো, ধরেন ঝালমুড়ির সাথে, তাহলে ঝালমুড়ির ঝালটাই হচ্ছে মার্কেটিং। বিজনেসটাকে একটা যদি আপনি বেগুনি বালুর চপের সাথে চিন্তা করেন, এটা যদি একটা বেগুনি চিন্তা করেন, তাহলে আপনি বেগুনি বানাইলে এটাকে যদি বেগুনি না দেন তাহলে তো বেগুনি হবে না। তো ওরকম আর কি মার্কেটিং মেইন জিনিসটা, যেটা আমরা বাদ দিয়ে আমরা প্রোডাক্টের পিছনে এত ফোকাস। আমার মনে আছে যে আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ডের এক বড় ভাই, সে কয়েক কোটি টাকা দিয়ে জার্মানি থেকে মেশিন টেশিন এনে বিশাল পণ্যের জন্য ফ্যাক্টরি ট্যাক্টরি সব সেট আপ দিল, কিন্তু মার্কেটিং এর তার বাজেট নেই। মার্কেটিং এর জন্য, মার্কেটিংকে আমরা সর্বশেষ প্রায়োরিটিতে রাখি। যদি সব কিছু করে আমার হাতে, আমি বিশাল করে অফিস ডেকোরেশন করব, চেয়ার টেবিল কিনবো, দামি দামি ইন্টেরিয়র করব 50 লাখ টাকা খরচ করে, তারপরে বিশাল ফ্যাক্টরি দিব, জার্মানি চায়না থেকে মেশিন আনবো, জাপান থেকে মেশিন আনবো, তারপরে সব করে যদি আমার হাতে টাকা থাকে তারপর আমি মার্কেটিং করবো। হোয়ার জিনিসটা হওয়ার দরকার উল্টা। সমস্ত বাজেট আমি 60-80% বাজেট রাখবো মার্কেটিং এর জন্য। মার্কেটিং এর বাজেট ঠিকঠাক রাখার পরে যা থাকবে তা করবো আমি অন্য কাজ। আমরা করি পুরো উল্টা। আমি এমন অনেক উদ্যোক্তাকে দেখেছি, ব্যবসা শুরুর সময় অফিস ডেকোরেশন, গেট আপ সেট আপ, মন্ত্রী এনে উদ্বোধন, এগুলোর পেছনে টাকা খরচ করে, এরপরে মার্কেটিং এ যখন 10-20 লাখ টাকা দরকার তখন সেটা অ্যারেঞ্জই করতে পারে না। দ্যাটস দ্য গ্রেটেস্ট মিস্টেক এইবার, যেটার কারণে প্রচন্ড ভাবে ধকলের মধ্যে থাকে, প্রচন্ড ভাবে উদ্যোক্তারা কষ্টের মধ্যে থাকে। দ্যাট ইজ হোয়াই আই কাম আপ দিস সলিউশন, যে মার্কেটিংটাকে একটা স্ট্রিম লাইন, এটা এত বড় একটা সমুদ্রের মতো, এত বিশাল পরিসরের একটা জিনিস, যেটাকে আমি চেষ্টা করেছি মার্কেটিং ম্যাজিক বইয়ে, একটা বইয়ের মধ্যে, এই একটা বই পড়বেন, এটার বিপরীতে আমি চ্যালেঞ্জ করে বললাম, শুধু বাংলাদেশ না, আমার এই মার্কেটিং ম্যাজিক বইয়ের বিপরীতে আপনি পৃথিবীর বিশ্বসেরা 100টা মার্কেটিং বই পড়ে, মার্কেটিং এর 100টা টপ ক্লাস বই পড়ে আপনি যা মেসেজ পাবেন, এই কোর মেসেজটা আমি মার্কেটিং ম্যাজিকে দিয়েছি। এই একটা বইটা কয়েক লাইন, ইটস এ প্রিন্সিপালস, যেই প্রিন্সিপাল দিয়ে আপনি আপনার পুরো বিজনেসটাকে চমৎকার ভাবে স্ট্রিমলাইন করে ফেলতে পারবেন। সো আমরা আরো ডিপে যাই, তখন আমরা বুঝবো। সো বিজনেস এ, ধরেন একটা বিজনেস, গ্রেট প্রোডাক্ট প্লাস উইক মার্কেটিং ইকুয়ালস ডেড। প্রোডাক্ট বিশ্ব সেরা, মার্কেটিং দুর্বল, ব্যবসা কয়দিন পরে বন্ধ, শাটার ডাউন। গুড প্রোডাক্ট, প্রোডাক্টটা এত এক্সট্রা অর্ডিনারি না, মোটামুটি গুড প্রোডাক্ট, খারাপও বলা যায় না, অত এক্সট্রা অর্ডিনারি না, বাট এটার সাথে যদি গ্রেট মার্কেটিং যোগ করেন, ইট উইল থ্রাইভিং, মানে এটা দিন দিন বড় হইতে থাকবে, আপনি থামাইতে পারবেন না। এন্ড দ্যাটস দ্য পাওয়ার অফ মার্কেটিং, যেটা আমরা ইগনোর করি। এত পাওয়ারফুল একটা জিনিসকে আমরা গুরুত্বই দিই না। আমরা মানে এটা নিয়ে যে মাথা ঘামানো দরকার, সময় দেওয়া দরকার, টাকা খরচ করা দরকার এটা শেখার জন্য এই জায়গাতে আমরা খেয়ালই করি না। Your product quality, your business success depend on your product quality only 10%. Your marketing systems, your success depend on your marketing system almost 90%.
মানে ক্যান ইউ ইমাজিন যে জিনিসটা আমরা মানে কি টপিকে কথা বলতেছি, কি পরিমাণ গুরুত্বপূর্ণ। আজকে আমি কোচ কাঞ্চন নামে যে মানুষটাকে দেখতেছেন, দেখতে কালো কুলো সাধারণ মানুষ, আই এম ভেরি অর্ডিনারি, ভেরি অর্ডিনারি। আমি খুবই সাধারণ মানুষ। আমি গ্রাম থেকে উঠে এসে আজকে এই যে বাংলাদেশে এত বড় এম্পায়ার বিল করেছি কোচ কাঞ্চন একাডেমির নামে, যেখানে 3 লক্ষ উদ্যোক্তাকে আমরা ইটস এ নট এ ম্যাটার অফ জোক, হিউজ, যেখানে হিউজ পরিমাণে আমরা ট্রান্সফরমেশন এনেছি। মানে এটা একটা এক্সাম্পল দিলে বুঝবেন। আমার কাছে 70 লক্ষ টাকা ঋণগ্রস্ত একজন উদ্যোক্তা আসছে, গত 2 বছরে সে 200 কোটি টাকা বিক্রি করেছে, শুধু এই বছর 150 কোটি টাকা বিক্রি করেছে। এরকম উদ্যোক্তাও আমাদের এখানে ট্রান্সফর্ম হয়েছে। প্রচন্ড ঋণ থেকে, ক্রাইসিস মোমেন্ট থেকে অনেকে ঘুরে দাঁড়িয়েছে। সো এই যে যে আজকের কোচ কাঞ্চনকে আপনি চিনেন, আজকের যে সাধারণ কাঞ্চন থেকে কোচ কাঞ্চন হয়ে ওঠার মেইন রিজনটাই হচ্ছে মার্কেটিং। আজকে আমি প্রচন্ড ক্রাইসিসে ছিলাম, আমি একটা ট্র্যাজিক লাইফ লিড করেছি, প্রচন্ড, আমার নামে 8টা মামলা ছিল। আমি এমন অবস্থা, অফিস ভাড়া দিতে পারতেছিলাম না, বাসা ভাড়া দিতে পারতেছিলাম না। এই চরম ক্রাইসিস থেকে ঘুরে দাঁড়াইতে পারছি বিকজ অফ মাই মার্কেটিং স্কিল। আপনি যদি আমাকে একটা মাটি বিক্রি করতে, আপনি যদি আমাকে সিঙ্গারাও বিক্রি করতে দেন, আমি সিঙ্গারা বিক্রি করে কোটি টাকা কামাই দেবো, বিকজ আই নো দ্য মার্কেটিং, হাউ টু সেল দ্যাট প্রোডাক্ট, এনিথিং অ্যান্ড এভরিথিং। বিকজ অফ, মানে আমি এই অ্যাডভান্স লেভেলের মার্কেটিংটা শেখার জন্য কোটি কোটি টাকা খরচ করেছি, যার কারণে আমার ব্রেনটাকে আমি এমন ভাবে বিল্ড করেছি যেটা দিয়ে আপনি যে কোনো প্রোডাক্ট আমাকে দেন, চ্যালেঞ্জ, আমি ওই প্রোডাক্ট দিয়ে কোটি টাকা ইনকাম করে দেখাতে পারবো আপনাকে। কারণ বিজনেস সাকসেসের 90%ই হচ্ছে মার্কেটিং, আপনি যদি স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে চিন্তা করেন। আর 10% অনলি প্রোডাক্ট কোয়ালিটি। কারণ পৃথিবীতে এখন সব কোম্পানির প্রোডাক্ট মোটামুটি সিমিলার। আপনি শ্যাম্পু ইউনিলিভার ব্যবহার করেন অথবা পিএনজিটা ব্যবহার করেন, অলমোস্ট দেখবেন কোয়ালিটি সেম। আপনি কোকা কোলা খান আর মোজো খান আর পেপসি খান, অলমোস্ট সেম। বাট মার্কেটিং এর কারণে পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি মোবাইল ইউজ করতে চান, অ্যাপেল বলেন, স্যামসাং বলেন, কাছাকাছি, খুব বেশি ডিফারেন্স নাই। কিন্তু মার্কেটিং এর কারণে একটা ব্র্যান্ড $1 বিলিয়ন হয় আর একটা ব্র্যান্ড মার্কেট থেকে আউট হয়ে যায়। মেইন ডিফারেন্স ক্রিয়েটর হচ্ছে মার্কেটিং। আপনি যদি আপনাকে বলি, উদ্যোক্তা হিসেবে সবকিছু আপনি ডেলিগেট করতে পারবেন, সব, ইচ এন্ড এভরি ওয়ার্ক। আপনার ফাইন্যান্স ডিপার্টমেন্ট একটা না, এখানে আপনি উদ্যোক্তা হিসেবে ধরেন আপনি একা উদ্যোক্তা, আপনার কাস্টমার মার্কেটিং, এন্ড নাম্বার 2 হচ্ছে চেক বই। কারণ আপনার চেক বইতে আপনি সাইন করে যে কারো কাছে ডেলিগেট করে দিয়ে রাখতে পারবেন না, ওইটার দায়িত্ব সারা জীবন আপনার কাছেই থাকতে হবে। নিজের ব্যবসা মার্কেটিং করার জন্য অমুকে এক একটা পড়ছে, গুরুত্ব দিয়ে শিখতে হয় কিছু, ওটা হলো মার্কেটিং। এবং আমি আই হোপ এটা একটা জায়গায় মার্কেটিংটা আপনার মাথায় থাকতে হবে। হ্যাঁ, আপনার মার্কেটিং হেডটা গছাই দিবে, আপনি সেটাই করবেন। আনপ্যারালাল হইতে চান তাহলে একটা স্কিল শিখলে আপনি সিদ্ধান্ত নেন 2026-এ আপনি মার্কেটিং স্কিলটাকে ডিকোড করবেন, এটার উপর আপনি সেরা হয়ে উঠবেন। আমি আবারও বলছি, দায়িত্ব নিয়ে আমার কথা দিয়ে বলতেছি যে আজকে আমি যে ঘুরে দাঁড়াইছি ক্রাইসিস থেকে, বিকজ অফ মাই মার্কেটিং স্কিল। আপনি আমাকে এখন পৃথিবীর যে কোনো প্রান্তে ফেলে দিয়ে আসেন, একদম জিরো, কোনো টাকা পয়সা লাগবে না, সেইখান থেকে আমি মার্কেটিং দিয়ে আবার কোটিপতি হইতে পারবো। দ্যাট মাই চ্যালেঞ্জ, দ্যাট মাই কনফিডেন্স, বিকজ অফ আমি এইভাবে শিখেছি। হ্যাঁ, বাকি ভাগ্য আল্লাহর হাতে, সবকিছু আল্লাহই দিবে, কিন্তু আল্লাহ তো মানে আপনাকে, আল্লাহ তো দেওয়ার মতো একটা রাস্তা আপনাকে তৈরি করতে হবে। আল্লাহ চাইলে তো এখন এটা ভেঙে কোটি কোটি টাকা এখানে ফেলতে পারে, আল্লাহ কোনো কাজ সিস্টেম ছাড়া করে না। এই জন্য সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন, আমি ততক্ষণ পর্যন্ত কোনো জাতি বা ব্যক্তির ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত তারা সচেষ্ট হয়। আমি সচেষ্ট না হইলে আল্লাহ আমার ভাগ্যের কোনো পরিবর্তন, অনেকে বলে যে ওই যে অনেকে লিখছেন যে ব্যাড লাক, ব্যাড লাক বলতে কিছু নাই। আপনি সচেষ্ট না হলে আল্লাহ আপনার ভাগ্যের পরিবর্তন এখন নাড়াচ্ছে মার্কেটিং। তার কারণে আপনাদের ট্রেনার হিসেবে কাজ করতে আমরা অনেক কিছু শিখি, কিন্তু আমরা নিজেদেরকে প্রপারলি কোথাও প্রেজেন্ট করতে পারি না। সারা পৃথিবীতে আমাদের দেশ থেকে যে মানুষগুলো যায় সব লেবার হয়ে থাকে। কেন? আমরা কি হার্ডওয়ার্ক কম করি না? আমাদের চিন্তা ছোট না? আমাদের বুদ্ধি কম না? ট্যালেন্ট সব আছে, আমরা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারি না, মানে আমরা নিজেদেরকে মার্কেটিং করতে পারি না। দ্যাট ইজ ওয়াই বড় বড় পদে দেখবেন ইন্ডিয়ানরা চলে যায়, শ্রীলঙ্কানরা চলে যায়। আমাদের দেশের ম্যাক্সিমাম বড় বড় ফ্যাক্টরি, বড় কিছু চালায় ইন্ডিয়ানরা, শ্রীলঙ্কানরা। কারণ আমাদের মার্কেটিং স্কিলে ঘাটতি থাকায় আমরা শুধু অন্য আরেকজন বলে দেয় আমরা সেটা করতে পারি। দেখেন আমাদের সব জায়গাতে, আমরা স্কুল লাইফে যদি চিন্তা করে দেখেন, বহু ছেলে পেলে আত্মহত্যা করে, একজনকে পছন্দ করে বলতে পারে না, তার যখন বিয়ে হয়ে যায় এবার নিজে সুইসাইড করে। ভাই, তুমি মুখ দিয়ে বলতে পারো না, তুমি এক্সপ্রেস করতে পারো না, প্রেজেন্ট করতে পারো না, এখন তুমি তারে পাও না, এখন তুমি কেন সুইসাইড করতেছো? এই সুইসাইড করার রাইট তো তোমার নাই। দেখেন খেয়াল করে, স্কুল কলেজে পছন্দ, আমি মনে করি আপনাদের এখানে অনেকে আছেন যে একজনকে খুব মন থেকে পছন্দ করছেন, তারা বলতে পারেনি, তার মানে আপনার প্রেজেন্টেশন মার্কেটিং স্কিলে ঘাটতি ছিল।
আপনি ভালো পদে যেতে পারতেছেন না, আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন লোক উপরে চলে যাচ্ছে বিকজ অফ চাকরিতে। এটা অনেকে অভিযোগ করে যে আমি এত কাজ করি, এত কিছু করি, আর পদোন্নতি পায় আরেকজন। কানে মানে ওই যে এরকম একটা ওই কৌতুক করে বলে না যে খায় দায় মানে আব্দুল্লাহ আর মোটা হয় কুদ্দুসটাই। আপনি পরিশ্রম করেন, আরেকজন প্রমোশন পায় বিকজ অফ তার প্রেজেন্টেশনের মার্কেটিং স্কিলটা আপনার চেয়ে ভালো। আপনি কাজ ভালো পারেন, কিন্তু আপনি প্রেজেন্ট না করতে পারলে বিশ্ব আপনাকে দাম দিবে না। আমার বিজনেস ব্লুপ্রিন্ট বই যারা পড়েছেন তারা দেখেছেন, ওই বইটা লেখার সময় আমি ওই বই একটা অধ্যায় ছিল যে কিভাবে বেস্ট সেলিং রাইটার হইতে হয়। তখন আমার মনে আছে রকমারি টিমের এই ডিপার্টমেন্টের যিনি হেড ছিল উনি আমার কাছে আসার পর উনি আমাকে ব্যাপক বুদ্ধি শুদ্ধি দিতেছে যে আপনি তো এই বইটা প্রথম একটা বিজনেস নিয়ে বই লিখলেন, এটাকে এই করতে হবে সেই করতে হবে, অনেক কিছু বলার পরে আমি বললাম যে ভাই এক কাজ করেন, আপনি তো অনেকগুলো বুদ্ধি দিলেন, আমার বইয়ে একটা অধ্যায় আছে যে কিভাবে বেস্ট সেলার লেখক হয়, আপনি একটু দয়া করে বের করে ওই অধ্যায়টা পড়েন। তো উনি আমার সামনে উল্টায় বইটা পড়ে বলতেছে ভাই ওস্তাদ আপনি তো আমার বস, আমি আপনার কি বুদ্ধি দিতেছি, আপনি বইয়ে যেভাবে লিখছেন এটা করলে তো আপনার বই বেস্ট সেলার। এবং ঠিকই ওই বছর আমার বই ওইটা নাম্বার ওয়ান বেস্ট সেলার হয়, পরের বছর হয়েছে, এই বছর হয়েছে, ইনশাল্লাহ আগামী বছরটা অলরেডি হয়ে রয়েছে বিকজ অফ মার্কেটিং। আমি বলবো না আমি বাংলাদেশের সেরা বই লিখি, কিন্তু আমি জানি আমার বইটা যেই লেভেলের হোক আমি বাংলাদেশের বই নিয়ে সেরা মার্কেটিং করছি, বিধায় আমার বই বাংলাদেশের সেরা। সিম্পল সিস্টেম। তার মানে বিশ্ব সেরা বই আপনি লিখবেন। এজন্য কিন্তু বইয়ের ক্ষেত্রেও যদি আপনি টার্মটা চিন্তা করে দেখেন, বইয়ের ক্ষেত্রে বলা হয় না বেস্ট রিটেন বুক, বলা হয় বেস্ট সেলিং বুক। তার মানে লেখার চেয়ে সেল করাটা গুরুত্বপূর্ণ। বেস্ট সেলিং, সেলিং ওয়ার্ডটা মার্কেটিং টার্ম। তার মানে আপনি বুঝতেছেন যে কত গুরুত্বপূর্ণ জিনিস এটা। তার মানে 90%ই হচ্ছে মার্কেটিং, যেটা আপনার, তার মানে আপনার ব্যবসার কত গুরুত্ব এটা নিয়ে কতটুকু সময় দেওয়া উচিত। আপনি দিনে 10 ঘন্টা কাজ করলে 9 ঘন্টা মার্কেটিং নিয়ে চিন্তা করা দরকার। আর আপনি 9 ঘন্টা করেন টেনশন, 1 ঘন্টা করেন টাকা পয়সার হিসাব, শেষ, আপনার মার্কেটিং নিয়ে চিন্তা করার সময় নেই। ট্রুলি আমি জানি না, আমি অনেক কথা বলতেছি, একদম ঘরোয়া বৈঠকের মতো কথা বলতেছি, কারণ এইভাবে বললে আমি জানি আপনি হয়তো হার্ট হচ্ছেন, কিন্তু আপনাকে এই হার্টটা আমি করতে চাচ্ছি, কারণ এজ এ কোচ, এজ এ মেন্টর, এই হার্টটা, এই ধাক্কাটা আপনার জন্য দরকার। এই ধাক্কাটা আপনাকে বড় করবে। আমি কেন ডিসেম্বর মাসে এই প্রোগ্রামটা রেখেছি, যাতে নতুন বছরটা আসতেছে, ওই বছরে আপনি সুন্দর করে আপনার লাইফটাকে দারুণ করে গুছাই নিতে পারেন। আপনার বিজনেসকে 10 গুণ থেকে 100 গুণ বাড়াতে চান? কত গুণ? 10x to 100x। আনবিলিভেবল। আমি জানি আপনার শুনে আনবিলিভেবল লাগবে যে উনি এটা বলে কি, পাগল হয়ে গেছে। আসলে আমি পাগল হয়ে গেছি, কারণ আমি, আমার কাছে এই পাগলের ম্যাজিক পিলটা আছে, যে পিলটা খেলে আপনিও পাগল হবেন এবং আপনি এরকম পাগলা কাজ করতে পারবেন। আপনার বিজনেসকে 10 গুণ থেকে 100 গুণ বাড়ানো আগামী বছরের মধ্যে সম্ভব, আমি দায়িত্ব নিয়ে বলছি। এটার জন্য আপনার 3টা ম্যাজিক পিল আপনাকে খুব সুন্দরভাবে জানতে হবে। আমার সিন্ধুকে সেই 3টা ম্যাজিক পিল আছে। আপনারা নিতে চান? আমি জানি এখন একটা হল রুম হইলে সেই করে একটা চিৎকার দেওয়া যেত যে ইয়েস আমরা সবাই নিতে চাই। কি সেই ম্যাজিক পিল 3টা দেখেন, আপনারা হাসবেন জানিয়ে দেখে। ম্যাজিক পিল নাম্বার 1 মার্কেটিং, ম্যাজিক পিল নাম্বার 2 মার্কেটিং, ম্যাজিক পিল নাম্বার 3 মার্কেটিং। তার মানে আপনার ব্যবসা এখন যা আছে এটাকে মিনিমাম 10x to 100x নিতে গেলে যা লাগবে তা হচ্ছে মার্কেটিং। তাহলে আমার ম্যাজিক, আপনি বলবেন যে 3টা তো একই, লালটা আর কালারটা তো একই, তাহলে আমি আলাদা করে লিখলাম কেন? আলাদা লিখছি একটু কারণ আছে, দেখেন এটা ব্যাখ্যা করলে জিনিসটা এমন দাঁড়ায়। ম্যাজিক পিল নাম্বার 1 হচ্ছে মার্কেটিং, ম্যাজিক পিল নাম্বার মার্কেটিং 2 নাম্বারটাও, বাট এটার মানি হলো সেলস। ম্যাজিক পিল নাম্বার 3 এটাও মার্কেটিং, বাট এটার মানি হলো ব্র্যান্ড। তার মানে ব্র্যান্ড, সেলস এন্ড মার্কেটিং, এই 3টা জিনিসকে যদি আপনি কম্বাইনলি খেলতে পারেন, 26টা হবে আপনার জীবনের সেরা সাল। এবং এটার উপরে আমাদের কিন্তু নেক্সট একটা প্রোগ্রাম আছে, আই হোপ আপনারা অলরেডি জয়েন করেছেন, ম্যাসিভ ড্রাইভ। কারণ 2025 আমি জানি রাজনৈতিক ঝামেলা ছিল, হতাশায় কাটছে, টেনশনে কাটছে। বিগ ড্রাইভ মানে ম্যাসিভ ড্রাইভ আপনারা অনেকেই দিতে পারেন নাই, কিন্তু 26টা আমি চাই এরকম না হোক, কারণ নির্বাচন হয়ে গেলে দেশ সেটেল হবে, অর্থনীতি আবার নতুন ভাবে রান করা শুরু হবে। কিন্তু আপনি কি প্রস্তুত কিনা? আপনাদের সবাইকে প্রস্তুত করার জন্য আমার নেক্সট উইকে একটা প্রোগ্রাম আছে 26 এবং 27 ডিসেম্বর, এই মাসেরই 26-27, যেখানে 2026-এর রোড ম্যাপ প্ল্যানটা কি হবে সেইটার উপরে একটা গেম প্ল্যান আমি শেয়ার করব 2 দিনের সেশনে। মাত্র 990 টাকা, জাস্ট একটা নাম কওয়াস্তে ফি রাখা হয়েছে। সো আমাদের একাডেমির পেজে খেয়াল করবেন, ওইখানে লিঙ্কিং পাইলে ওখান থেকে জয়েন করে ফেলবেন। সো আসেন,
তাহলে ম্যাজিক পিল নাম্বার 1 মার্কেটিং, ম্যাজিক পিল নাম্বার 1 মার্কেটিং এন্ড সেলস, ম্যাজিক পিল নাম্বার 3 মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং। তাহলে এই জিনিসগুলো কি একটু সিম্পলিফাই করে যদি আমি ব্যাখ্যা করি, মার্কেটিং কি? মার্কেটিং হচ্ছে শিল্প ও বিজ্ঞানের এক অদ্ভুত সমন্বয়, যার মাধ্যমে কাস্টমারের মন বুঝে তার ভেতরে, তার মগজের ভেতরে পণ্য বা সার্ভিসের প্রতি প্রচন্ড তৃষ্ণা তৈরি করা হয়। সহজ। আমি জানি মার্কেটিং নিয়ে শত শত বই আপনি পড়তে পারবেন, শত শত কোর্সে আপনি জয়েন করতে পারবেন, কিন্তু মার্কেটিংকে আমি দেখছি ভাই, আমার অভিজ্ঞতা থেকে মার্কেটিং করতে করতে এক সময় মনে হতো যে মাথা দিয়ে ধোঁয়া বেরোতেছে, কারণ এটার আগা আর মাথা কোথায় আমি বুঝতেছি না। মানে একটা বিরাট সমুদ্রে হারায় যাওয়ার মতো। ওই জায়গাটাতে আমি আপনাকে একদম সহজ রাস্তায় নিয়ে আসি। মার্কেটিং হচ্ছে শিল্প মানে আর্ট, বিজ্ঞান মানে সায়েন্স, আর্ট অ্যান্ড সায়েন্সের একটা অদ্ভুত ব্লেন্ডিং। আর্ট কি? সাইকোলজি, ডিজাইন, সায়েন্স কি? ক্যালকুলেশন, ম্যাথ, এইটার কি বলে নিউরো প্রসেস। এই দুইটার একটা অদ্ভুত সমন্বয়, একটা অদ্ভুত ব্লেন্ডিং। এই যে জাদুকররা যেরকম এরকম ব্লেন্ডিং দেখায়, এই দুইটার একটা অদ্ভুত সমন্বয়, যার মাধ্যমে কাস্টমারের মন বুঝে, তার হৃদয়, তার হার্ট বুঝে, তার ভেতরে আপনার পণ্য বা সার্ভিসের প্রতি প্রচন্ড একটা তৃষ্ণা তৈরি করা। মানে একটা মরুযাত্রী, ধরেন মরুভূমির একটা যাত্রী মরুভূমির মধ্য দিয়ে সে হাঁটতেছে, প্রচন্ড রোদ, চারদিকে খা খা ধুধু বালুচর, হ্যাঁ, কোথাও কোনো পানির দেখা নাই। ওই যে যে মরুভূমিতে হাঁটা অবস্থায় একটা মানুষের মধ্যে কেমন তৃষ্ণা তৈরি হয়, তখন এক গ্লাস পানি তার কাছে কেমন। মার্কেটিং ব্যাপারটা ঠিক এরকম। আমি মনে করি যে এইটুক যদি আপনি ডিকোড করতে পারেন না, মার্কেটিং আপনি বুঝে ফেলার কথা। তার মানে মার্কেটিং এর কাজটাই আপনার অডিয়েন্স বা আপনার কাস্টমারের মধ্যে একটা তৃষ্ণা, একটা আগ্রহ, একটা আকর্ষণ তৈরি করে দেওয়া, যেটার মাধ্যমে আপনার পণ্য বা সার্ভিস নেওয়ার জন্য সে পাগল প্রায় হয়ে যাবে। দ্যাটস মার্কেটিং। যেটা আমি করি, দেখবেন আমার পণ্য বা আমার বই কেনার জন্য, আমার কোর্সে ব্রেইভে জয়েন করার জন্য মানুষ কি পরিমাণ মরিয়া। মানে আমার সাথে দেশে, দেশের বাইরে যে কোনো প্রান্ত কোনো মানুষের দেখা হইলে মানুষ বলে স্যার একটা সেলফি তুলবো, তুইলে মানুষ প্রথম যে কথাটা বলে স্যার আমিও ব্রেইভের কোনো এক ব্যাচে আসবো। এই যে যে একটা তৃষ্ণা, এটা কিন্তু বিকজ অফ মার্কেটিং তার মধ্যে তৈরি হয়েছে। তাহলে তৃষ্ণা তৈরি করাটা মার্কেটিং গেল। তাহলে সেলস জিনিসটা কি এবার দেখেন, সহজে বলি। সেলস হচ্ছে তৃষ্ণার্ত মরুযাত্রীর সামনে পানি এগিয়ে দেওয়া। তার মানে আমি মার্কেটিং দিয়ে, আমার কমিউনিকেশন দিয়ে তার মধ্যে আমার পণ্য বা সার্ভিসের প্রতি এমন একটা আগ্রহ তৈরি করলাম, প্রচন্ড সে তৃষ্ণার্ত হয়ে আছে। মরুভূমির একটা মরুযাত্রী যেরকম তৃষ্ণার্ত হয়ে থাকে, তার এখানে এই যে যেমন আমার এখানে এখন দেখেন খুব টলটলে টসটসে আমাদের আনারের জুস আনা হয়েছে। তো এই যে যে আনারের জুসটা, এটা দেখে কিন্তু একটা কি হইতেছে, এখন একটা তৃষ্ণার্ত মানুষের সামনে আমি ধরেন এই জুস বিক্রেতা, রাইট, আমি যদি কমিউনিকেশন দিয়ে তার মধ্যে এই তৃষ্ণাটা তৈরি করতে পারি, আর তৈরি করে তার সামনে যদি আমি এটা ধরি, বলেন তো কি হবে? সাথে সাথে সে মনে করবে যে এটা এটা চুমুক না দিলে হয় না, মানে তৃষ্ণাটা আরো কয়েকশো গুণ বেড়ে যাবে। ভাই এটা কয় টাকা বলেন? অফারকে এমন ভাবে তার সামনে তুলে ধরা যেন তা নেওয়ার জন্য মানুষ খুশি মনে নিজের পকেটে হাত ঢুকিয়ে পকেট থেকে টাকাটা আপনার হাতে দিয়ে দেয়, আর আপনি তার হাতে এরকম এই গ্লাসটা দিয়ে দিবেন, এবং সে আহ চুমুক দিয়ে যখন খাইলো, তার তৃষ্ণাটা মিটে গেল। এই যে তৃষ্ণাটা মেটার পরে সে যে মজাটা পাইলো, তৃপ্তিটা পাইলো, এই কারণে সে হয়ে গেল আপনার লয়াল কাস্টমার, যে ভাই আপনার জুসটা একদম একের সেরা। এই যে যখন এটা হয়ে গেল, তখন শুরু হইলো ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং কি? ব্র্যান্ডিং হচ্ছে কোম্পানির সাথে কাস্টমারের রোমাঞ্চকর ভালোবাসার সম্পর্ক, কানেকশন, একদম হার্ট টু হার্ট, অন্তরে অন্তরে মিলে যাওয়া, এটা হচ্ছে ব্র্যান্ডিং। আপনি নিশ্চয়ই ভাবতেছেন যে আসলে জিনিসটা এমন, এটাই জার্নি। আপনি এবার পৃথিবীতে, আমি চ্যালেঞ্জ করলাম 100টা মার্কেটিং এর বই পড়েন, 100টা সেলস এর বই পড়েন, 100টা ব্র্যান্ডিং এর বই পড়েন, ফাইনালি এসে আপনি আমার এই কথার সাথে একমত হবেন।
তার মানে আমি কি করলাম, মার্কেটিং কে কমিউনিকেশন করলাম, কারণ কমিউনিকেশন করা অবস্থায় সে কিন্তু প্রোডাক্টটা দেখতেছে না, সে ডেসক্রিপশনটা। যেমন ধরেন আমি মার্কেটিং ম্যাজিক বইটা যখন কমিউনিকেট করলাম বা ক্যাশ মেশিন বইটা যখন আমি কমিউনিকেট করলাম, তখন তার বইটা মানুষ পড়ে দেখেনি। তার মানে আমার কমিউনিকেশনটা দেখে তার ভালো আগ্রহ তৈরি হয়েছে, তারপরে সে বইটা কিনছে, বইটা পড়ে তার ভাল লাগছে বিদায় কোচ কাঞ্চন সম্বন্ধে তার পারসেপশন চেঞ্জ হয়েছে। আগে হয়তো মনে করতো এটা কেমন একটা মানুষ, আরে উনি মনে হয় তাবিজ বেচতেছে, ধান্দা করতেছে, এটা করতেছে। যখন আমার বই পড়লো, আমার কন্টেন্ট দেখলো, তখন বললো আরে না, আমি তো ওনার সম্বন্ধে যা ধারণা করছিলাম ব্যাপারটা তা না। এই যে যে চেঞ্জটা আসলো, তারপরে কি হলো, আমার সাথে আস্তে আস্তে গ্রোথ চ্যালেঞ্জ, আমার সাথে বিবিএম বা আমার সাথে ব্রেভ, ব্রেভ অ্যাডভান্স, ইবিসি, অন্যান্য কোর্সগুলোতে জয়েন করলো। এই যে করার মাধ্যমে তার সাথে আমার যে রোমাঞ্চকর ভালোবাসার সম্পর্ক হলো। তার মানে আমরা যদি আবার শুরু থেকে, তাহলে মার্কেটিং করে আমরা আসলে কি করতেছি, তার মধ্যে আগ্রহ, ইগারনেসটা তৈরি করতেছি কমিউনিকেশন দিয়ে। মার্কেটিং হচ্ছে একটা কমিউনিকেশন, সেটা আপনি কন্টেন্ট দিয়ে করতে পারেন, ভিডিও দিয়ে করতে পারেন, ইমেজ দিয়ে করতে পারেন, যে কোনো কিছু দিয়ে করতে পারেন। এই কমিউনিকেশন দিয়ে তার মধ্যে আপনার পণ্য বা সার্ভিসের একটা প্রচন্ড তৃষ্ণা তৈরি করা। এটা যদি আপনি তৃষ্ণার্ত না করতে পারেন, তাহলে আপনার মার্কেটিং হচ্ছে না। এখন আপনাকে শিখতে হবে কিভাবে মার্কেটিং এর মাধ্যমে এই তৃষ্ণাটা তৈরি করতে হয়। কেন আমি বললাম যে আপনি আমাকে সিঙ্গারা বিক্রি করতে দেন, আপনি আমাকে মাটি বিক্রি করতে দেন, ব্যাগ বিক্রি করতে, যাই বিক্রি করতে দেন, আমি সেম এই কোটি টাকাই বানাই ফেলবো। বিকজ অফ আমি এই তৃষ্ণাটা তৈরি করার পলিসিটা, প্রসেসটা, এই যে কোটি কোটি টাকা খরচ করে বছরের পর বছর সময় দিয়ে আমি জিনিসটা ডিকোড করেছি, আমি শিখতে পেরেছি বিধায় আমার জন্য এখন পণ্য ম্যাটার না। দেখেন আমার এই রুমে হাজার হাজার পণ্য আছে, আমার এসি আছে, ল্যাপটপ আছে, মোবাইল আছে, গ্লাস, মানি ব্যাগ, অনেক কিছু আছে। আপনার রুমে অনেক কিছু আছে। আপনি একটা ঠান্ডা মাথায় জিনিসটা খেয়াল করেন, অনেকে নিশ ফিস বইলে আপনারা পাগল বানায় ফেলবে। ভাই নিশের কোনো বেইল নাই এখনকার পৃথিবীতে, কোনো বেইল নাই, সোজা কথা। আমি একদম রাফ টাপ যাইতেছি আজকে, বিকজ এই জিনিসগুলো আসলে ভালো করে না বুঝলেই যত ঝামেলা। আপনি সহজ ভাষায় চিন্তা করেন, আপনার রুমেই যেই প্রোডাক্টগুলো আছে, আপনি একটু একবার চোখগুলো তাকায় দেখেন, কতগুলো প্রোডাক্ট আছে না। আপনি যদি বিছানায় বসে ক্লাস করেন, আপনার চাদর আছে, বালিশ আছে, খাট আছে, পাশে হয়তো আলমিরা আছে। আপনি যদি টেবিলে বসে করেন, টেবিল, কলম, খাতা, অনেক আইটেম। এবার একটা ঠান্ডা মাথায় প্রশ্ন করি তো, এই যে যে আপনার রুমে যত আইটেম দেখতেছেন, এই আইটেমের ব্যবসা করে কেউ কেউ কোটিপতি হইছে না? আপনি এগ্রি করবেন যে অবশ্যই হইছে। আবার আপনার রুমে যে আইটেমগুলো দেখতেছেন, এই আইটেমের ব্যবসা করে কেউ কেউ কোটি টাকা লস করছে না? তাহলে খেলাটা কি আসলে প্রোডাক্টের? একই টেবিল বিক্রি করে কেউ কোটিপতি, একই টেবিল বিক্রি করে কেউ ঋণগ্রস্ত। একই মোবাইল বিক্রি করে কেউ হাজার কোটি টাকা কামাইছে, একই মোবাইল বিক্রি করে কেউ শত কোটি টাকা ঋণে পড়ছে। একই ব্লেজার বিক্রি করে কেউ ধনী, একই ব্লেজার বিক্রি করে কেউ গরিব। তাহলে জিনিসটা প্রোডাক্ট একটা জড় বস্তু, এটার তো কোনো খেলা না। আসলে খেলাটা কিসের? মার্কেটিং এর। তাহলে নিশ ম্যাটার না, ম্যাটার হচ্ছে আমি যেই পণ্য নিয়েই আমি কাজ করি, এই পণ্যটাকে আমি কিভাবে বিক্রি করছি। আপনি যদি অনেকে, আমার আমার একটা প্রকাশনী আছে, হিয়া প্রকাশনা নাম। আমরা আমাদের প্রকাশনী থেকে যখন ক্যাশ মেশিন বই বিক্রি করি, আমি 16 দিনে 80 লক্ষ টাকার বই বিক্রি করছি। 16 দিনে। মানুষ বলে যে বই বিক্রি হয় না, প্রকাশনীর ব্যবসায় লস, কিন্তু আমি তো 16 দিনে 80 লক্ষ টাকা বিক্রি করে 40 লাখ টাকা লাভ করছি 16 দিনে বই বিক্রি করে। কারণ আমি জানি যে কি বললে মানুষ বইটা কিনবে। এই কথাটা যদি আপনি না জানেন, পৃথিবীর সেরা পণ্যটা দিলে তো লাভ নাই। আপনি তো ওই কমন কথা, ক্লিশে, যেগুলো বলে বলে মানুষ পচায় ফেলছে, যে সকল কথা এখন আসলে বলা উচিত না, মানে ওয়ান কাইন্ড অফ হারাম টাইপ, মানে খাঁটি, ভেজাল মুক্ত, 100%, এইসব কথা বলে 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 কান ঝালাপালা পৌঁছে গেছে। এই সকল জিনিস নিয়ে আপনি মার্কেটিং করলে আপনার পণ্য তো চলবে না ভাই। এটা কেন বুঝেন না? আপনাকে এমন কিছু বলতে হবে যেটা আপনার মধ্যে, এই যে একটু আগে যেটা আমি ডেমনস্ট্রেশন করে দেখলাম, মরুযাত্রীর সামনে আমি যখন ডালিমের জুস দিচ্ছি, ঠান্ডা, টেস্টি, এইটা করতে পারতে হবে। দিস ইজ মার্কেটিং। এন্ড এইটা করার পরে, এটা যখন তৃষ্ণাটা তৈরি হলো, এবার যখন আপনি পণ্যটা সামনে ধরবেন, ভাই এটা আমার চাই, ভাই এটার দাম কত, দাম ম্যাটার না, আমার এটা দরকার। খেয়াল করে দেখেন, দিস ইজ মার্কেটিং। এবার আপনি, এবার পণ্যর খেলাটা শুরু হবে কখন? এবার আপনি পণ্য বা সার্ভিসটা, যেমন ধরেন আপনি আমার বইটা কিনছেন আমার মার্কেটিং দেখে, এবার বইটা পড়ে যখন আপনি ভালো ফিল করেছেন, তখনই কিন্তু আপনি আমার এই কোর্সটাতে আসছেন। এখনই আপনি হয়তো চিন্তা করবেন যে না, ওনার সাথে আরো কিছু শেখার আছে। আপনি হয়তো আমার পরবর্তী কোর্সে চিন্তা করবেন যে ওইখানে গেলে আরো ডিটেল শিখতে পারবো। এই যে, তার মানে আপনার সাথে আমার সম্পর্কটা গড়ে উঠতেছে, আমি আমার কমিটমেন্টের চেয়ে বেটার ডেলিভারি করতেছি আপনার সাথে। এই যে রোমাঞ্চকর ভালোবাসা, একটা ব্র্যান্ডের সাথে একটা কাস্টমারের রোমাঞ্চকর ভালোবাসা তৈরি হলে ওইটা ব্র্যান্ড। দেখেন এই যে আইফোন আজকে শত শত মানুষের সাথে, শত শত কোটি মানুষের সাথে এই রোমাঞ্চকর সম্পর্ক তৈরি করছে।
এটা একজন মানে এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যেরকম সম্পর্ক থাকে একদম মানে কেউ কারো ছাড়া থাকতে পারে না টাইপ, ওরকম সম্পর্ক একটা ব্র্যান্ডকে কিন্তু এইভাবে দেখেন, আপনার মাথায় এরকম অনেক ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ড না পাইলে আপনি হয়তো দেখা গেল মাম পানি ছাড়া আপনি খান না, অথবা দেখা গেল স্পেসিফিক কোনো বিস্কিট আছে অথবা কোনো ব্র্যান্ডের পোশাক আছে, যেমন আমি বারবেরির নর্মালি ব্লেজার গুলো বারবেরির পরি, নর্মালি অন্যগুলো আমি পরি না, কারণ এটা আমার ব্র্যান্ডের সাথে, বা টি শার্ট গুলো আমি নাইকির জুতা ছাড়া আমি পরি না। তো এটা কি, এটা আমার ব্র্যান্ডের সাথে আমার রোমাঞ্চকর ভালোবাসার এই সম্পর্ক। আমি র্যাডোর ঘড়ি স্যার পরি না, এটা আমার রোমাঞ্চকর ভালোবাসার সম্পর্ক, এটাই ব্র্যান্ডিং। আপনার মাথায় এরকম অনেকগুলো ব্র্যান্ড আছে, আপনি দেখবেন যে কেউ কেউ আছে সার্ফ এক্সেল ছাড়া কাপড় চোপড় ধুবে না, কেউ আছে পেপসোডিন সেটা ব্রাশ করবে না, কেউ আছে মানে এক একজনের একটা মেস ওয়াক ছাড়া ব্রাশ করবে না, কেউ আছে কোলগেট ছাড়া অন্য কিছু বোঝে না। এই যে যে সম্পর্ক আপনার সাথে লাইফ লং, দিস ইজ ব্র্যান্ডিং। ব্র্যান্ডিংটা লাইফ লং, অর্থাৎ এটা একটা হাজবেন্ড ওয়াইফের সম্পর্কের মতো, এই সম্পর্কটা ধরে রাখতে পারাই হচ্ছে ব্র্যান্ডিং। কিন্তু আমরা কি করি, পণ্যটা বিক্রি করি, কোন রকম বুঝাই দেই, শেষ, আমি মনে করি টাকা পেয়ে গেছি আর সম্পর্ক নাই। বাট পণ্যটা বিক্রি করার পরে মূলত ব্র্যান্ডিংটা ডেভেলপ হয়। ব্র্যান্ডিং এর কাজ পণ্য বিক্রির আগে না, ব্র্যান্ডিং এর কাজ পণ্য বিক্রির পরে। ওইখান থেকে লং রানের কিভাবে রিলেশনটা সাস্টেইন করবে। আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশন ছিল, এখন আপনি বিয়ে করছেন, বিয়ে করার পর সংসারটা আজীবন টিকানোটাই হলো ব্র্যান্ডিং। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একজন একজনের ভুল বুঝে যে কোনো ভাবে সম্পর্ক করে ফেলতে পারে, কিন্তু ব্র্যান্ডিংটা কখন, এটা যখন একটা পবিত্র সম্পর্ক হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক, এবং এইটা যখন লং রানে সাস্টেইন করবে, এটা হচ্ছে ব্র্যান্ডিং। তো আমরা এটা ভুলে যাই, আমরা মনে করি যে মার্কেট যাহাই মার্কেটিং তাহাই সেলস তাহাই ব্র্যান্ডিং, না, এই তিনটা জিনিস আলাদা। তো এই জন্য আমি একদম সিম্পলিফাইড ওয়েতে আপনাকে গল্পের মাধ্যমে আমি জিনিসটা ধরা যাওয়ার চেষ্টা করলাম। আমরা এই জিনিসগুলোকে মিক্স আপ করে ফেলি, আর মিক্স আপ করলেই কি হয়, এটা গজা খিচুড়ি হওয়া শুরু হয়। তো গজা খিচুড়ি বানানো যাবে না। দ্য পারপাস অফ মার্কেটিং ইজ টু মেক সেলিং আননেসেসারি। সো মার্কেটিং কে এমন লেভেলে নেওয়া, এই যে আব্রাহাম ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্ট্র্যাটেজিস বলা হয় মার্কেটিং এর, এবং ওয়ার্ল্ডের টপ কোম্পানিগুলা ধরেন ফেসবুক টেসবুক গুগলের মতো লোকজনগুলা ওনারে হায়ার করে নেয়। আমরা তো বাংলাদেশে মনে করি ও আচ্ছা আমি ব্যবসা শুরু করছি, আমি সব বুঝি, কি এর কোচ কাঞ্চন, কি এর কনসালটেন্ট, এগুলো লাগবে না ভাই। স্টিভ জবসের কোচ দরকার হয়েছে, একাধিক কোর্স, মার্ক জাকারবার্গের, গুগলের মালিকের, এআই মানে এআই দুনিয়ার যত বড় বড় স্টার্টআপ বা কোম্পানি দেখেন, প্রত্যেকেরই কোচ এবং কনসালটেন্ট আছে, ইভেন আমারও আছে। আর আমরা বাংলাদেশে মনে করি যে আমি সব বুঝি, আর কাউকে দরকার নেই। কারণ আপনি ব্যবসার ভিতরে সবসময় থাকেন, আপনি বাইরের অনেক কিছু খেয়াল করতে পারেন না। তো আপনার একজন বাইরের ট্রেনার বা কোচ থাকলে সে আপনাকে ধরাই দিবে আপনার প্রবলেমগুলো। তো আপনি যখন অ্যাডভান্স লেভেলের মার্কেটিং জানবেন, এইটা সেলিংটা আননেসেসারি, সেলিং নিয়ে আপনার কোনোদিন প্যারা খাইতে হবে না, সেল অটোমেটিক হবে। এবার আপনি চিন্তা করবেন ব্র্যান্ডিংটা আমি কিভাবে বজায় রাখবো, কিভাবে আমি সার্ভিসটা ঠিক রাখবো। তো মার্কেটিংকে এই লেভেলে নেওয়া সম্ভব যে আব্রাহামের ভাষ্য মতে। মার্কেটিং ইজ দ্য ইনভিজিবল এম্পায়ার। মার্কেটিং হচ্ছে পৃথিবীকে চালায় ডোনাল্ড ট্রাম্প আমেরিকা, নো, পৃথিবী চালায় মার্কেটিং। যে মার্কেটিং এর বস সে পৃথিবীর বস। আজকে ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর বস, আমেরিকা পৃথিবীর বস, বিকজ অফ মার্কেটিং। বাংলাদেশ যদি কোনোদিন এরকম অ্যাডভান্স লেভেলে মার্কেটিং শিখতে পারে, বাংলাদেশ তখন পৃথিবীর বস হবে। মার্কেটিং ইজ দ্য আলটিমেট টুল টু রুল দ্য ওয়ার্ল্ড, বিকজ দ্য ওয়ার্ল্ড রানস অন ন্যারেটিভ, নট অন ট্রুথ। This is the ultimate tool to rule the world. পৃথিবীকে শাসন করার আলটিমেট টুল হচ্ছে মার্কেটিং, বিকজ দ্য ওয়ার্ল্ড রানস অন ন্যারেটিভ, নট অন ট্রুথ। কোনটা সত্য এটার কোনো ভ্যালু নাই, ভ্যালু হচ্ছে কোন ন্যারেটিভটা, কোন মার্কেটিংটা আপনি মানুষের মাথায় দিতে পারলেন। খেয়াল করে দেখেন আজকে মুসলিমদের উপরে সারা পৃথিবীর যে অত্যাচারটা, বিকজ অফ ন্যারেটিভ। আপনি খেয়াল করে দেখেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় মার্কেটিং বাজেট দিয়ে তারা যেটা করেছিল, ওয়ার অন টেরর। এই ওয়ার অন টেরর কেন, তারা ইরাকে আক্রমণ করবে, একটা মুসলিম দেশ, কারণ ইরাক পারমাণবিক বোমা বানায় শক্তিশালী হয়ে যাচ্ছিল, সাদ্দাম হোসেন আমেরিকার পাত্তা টাত্তা দিচ্ছিল না। তখন কি করলো, তারা ওয়ার অন টেরর ঘোষণা করলো, এবং ওয়ার অন টেররে বিলিয়নস অফ ডলার তারা ইনভেস্ট করলো মার্কেটিং এর পেছনে, মানুষের মাথায় ন্যারেটিভটা ঢুকাইলো। তারা কি বললো, যে তাদের কাছে ম্যাস ডিস্ট্রাকশনের জন্য যে ম্যাটেরিয়াল, পারমাণবিক বোমা টোমা এমন জিনিসপত্র জানাইতেছে যেটা ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন আছে তাদের কাছে, যেটা দিয়ে পৃথিবী তারা ধ্বংস করবে, আমাদের ক্ষতি করবে। মানুষকে বুঝাইলো ও তো বিশাল বড় টেরর, সন্ত্রাসী, ওকে ও মানে পৃথিবীকে শান্তিপূর্ণ রাখতে, ভালো কিছু করার জন্য ওকে এটা থেকে থামাইতে হবে। এই করে সাদ্দাম হোসেনকে শেষ করে দিল। ইরাক এখন পর্যন্ত মাজা মানে উঠে দাঁড়াইতে পারে না।
এখন এই যে যে ন্যারেটিভ, সত্যটা কি? ইরাককে আক্রমণ করে যুদ্ধ করে কিচ্ছু কিন্তু পায় নাই, কেন পরে বললো আচ্ছা এটা পাওয়া যায়নি, কিন্তু একটা দেশ শেষ করে দিল ন্যারেটিভ, এবং পৃথিবীর কেউ তাদেরকে খারাপ জানলো না। কিন্তু কেন? তারা ওই ট্যাগটা দিছে, ওয়ার অন টেরর। আফগানিস্তানে সেম করলো। আপনি খেয়াল করে দেখেন, আমেরিকা বিভিন্ন দেশকে আক্রমণ করার জন্য কি চমৎকার চমৎকার ন্যারেটিভ বানায়। এবং বিশ্বযুদ্ধ যখন হয়, আপনি খেয়াল করে দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা জার্মানি জাপান এদেরকে পুরো এভিল বানায় ফেলছে, মানুষের কাছে শয়তান হিসেবে প্রমাণিত করে ফেলছে। অথচ খেয়াল করে দেখেন আজকে হিরোশিমা নাগাসাকিতে যেই বোমা হামলা করছে, তারা যেই বোমায় প্রচুর পরিমাণে মানুষ মারা গেছে, এবং তারা ওই সব এলাকায় যারা বেঁচে ছিল ওই সকল মানুষের আর বন্ধাত্ম হয়ে গেছে, তাদের বাচ্চা কাচ্চা পর্যন্ত না, অন্ধ কানা লুলা কত মানুষ হয়েছে। ওই সকল জায়গায় কোনো ফসল হয় না। এত বড় আকাম তারা করছে, কিন্তু এটা নিয়ে পৃথিবীতে কোনোদিনও তাদেরকে সেইম বলা হয় না, তাদেরকে খারাপ কিছু বলা হয় না। খেয়াল করে দেখেন, তো ওয়ার রান অন টেরর আপনি কিভাবে মার্কেটিং করছেন এইটা অনুযায়ী মানুষ দেখে। মানুষ সত্য মিথ্যা বোঝে না, মানুষ দেখে মার্কেটিংটা কিভাবে করা হইতেছে। তো খেয়াল করে দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইন্টারেস্টিং কতগুলো, আজকে দেখেন হিটলার নামটা একটা গালি হয়ে গেছে। হিটলার কি কোনো ভালো কাজ পৃথিবীতে করে নাই? করছে, কিন্তু হিটলার বলতে আমরা খারাপ বুঝি। কিন্তু আমরা রুজবেলকে এত খারাপ মনে করি, আমরা রুজবেলকে নোবেল প্রাইজ উইনার, হ্যাঁ এইটা এদেরকে অনেক ইয়া মনে করি। তারপরে উইনস্টন চার্চিল, এদের কোট আমরা পড়ি, বই পুস্তক পড়ি, তারা কিন্তু হিরো। হিটলার ভিলেন কেন? বিকজ অফ মার্কেটিং ন্যারেটিভ। অথচ ইহুদিরা যে এত জঘন্য রকমের খারাপ, এই জিনিসটা পৃথিবীতে অনুভব করছে হিটলার। হিটলার 10 লক্ষ ইহুদিকে মারছে। এটা তো একটা ভালো কাজ করছে একদিকে, কারণ ইহুদিরা এই যে মুসলিমদের প্রতি অত্যাচার, ওই হিটলার যদি কিছু কমায় না যাইতো, আজকে তাদের অবস্থা প্রভাব আরো বেশি থাকতো, আরো শক্তিশালী। তারা আরো 5টা মুসলিম দেখেন ইরানে আক্রমণ করে বসছিল, তারা মুসলিমদের উপরে যেভাবে অত্যাচারগুলো চালায়, বা এখনো ফিলিস্তিনের উপর গাজার উপরে যে নৃশংস হত্যাযজ্ঞ চালাইতেছে, চিন্তা কল্পনাতীত। দেখেন এইটা তো হিটলার, কিন্তু হিটলারকে আমেরিকা এমন ভাবে ন্যারেটিভ তৈরি করছে যাতে হিটলার নামটা কোনো জায়গায় বলা নিষেধ, এই ওয়ার্ডটা পর্যন্ত নিষিদ্ধ। এই ওয়ার্ড বলে আপনি যদি কোনো কন্টেন্ট বানান, আপনার কন্টেন্ট রিচ হবে না। চিন্তা করে দেখেন, বিকজ অফ ন্যারেটিভ। তারা যুদ্ধের সময় কি করলো? যুদ্ধের সময় তাদের খাবারের সংকট, তারা মানে ভিক্টরি গার্ডেন একটা কনসেপ্ট মার্কেটিং করে ছড়াই দিল। এই ভিক্টরি গার্ডেন কনসেপ্টের মানে কি? যে তুমি তো যুদ্ধে অংশগ্রহণ করতে পারতেছো না, তোমার ছাদ, তোমার যে বাগান, তোমার যে খোলা জায়গা আছে, তোমার যে স্কুলের মাঠ আছে, অফিসের আঙিনা আছে, এই সব জায়গায় তুমি ভিক্টরি গার্ডেনিং করো, মানে এখান থেকে এখানে ফসল ফলাও। এই ফসল ফলানোটা মানে তুমি যুদ্ধে অংশগ্রহণ করলা। দেখেন কি ন্যারেটিভ! ফাইটিং ফর ফুড, তার মানে তুমি বাগান বানাইতেছো, এটাই তোমার যুদ্ধে অংশগ্রহণ করা। সারা আমেরিকায় খাদ্য সংকট, সবাই মিলে সমস্ত আঙিনা গুলাকে ফসল টসল ফলায়া ওরা খাবারের সংকট সমাধান করে ফেলল। তারপরে আমেরিকার আর্মিতে লোক দরকার ছিল, আঙ্কেল স্যাম ওয়ান্ট ইউ, এই যেরকম করে দেখবেন যে একটা ইয়া দেখা যায় সব সময়, ওইটা খুবই পপুলার একটা পোস্টারিং এবং ক্যাম্পেইন ছিল, যে তোমাকে চাইতেছে আমেরিকা আর্মি, ইউএস আর্মি ওয়ান্টস ইউ, আঙ্কেল স্যাম ওয়ান্টস ইউ। এক ক্যাম্পেইন দিয়ে তারা শত শত লাখ লক্ষ মানুষকে তারা অনবোর্ড করে ফেলছে যুদ্ধের জন্য। এই যে এইভাবে ইভেন তাদের মানে ওয়ার বন্ড, তারা ওই সময় তারা আর্থিক ক্রাইসিসে পড়ে গেল, তাদেরকে বন্ড ছেড়ে দিল পাবলিকের জন্য, যে তুমি এই ব্যাংকের বন্ডটা কিনো, এইটা কিনে তুমি যুদ্ধে অংশগ্রহণ করো তুমি। তার মানে দেখেন ন্যারেটিভের উপরে বেস করে, এই যে আজকে কাতারের যে বিশ্বকাপটা হলো, কাতার ফুটবলের কি কিচ্ছু না, কিন্তু এরা কেন করছে? এটা সফট পাওয়ার ব্র্যান্ডিং করছে, এটার মাধ্যমে তারা তুলে ধরছে যে আমরা একটা কিছু। 1936-এর বার্লিন অলিম্পিকটা কেন করছিল? এখানে জার্মান ন্যাৎসি বাহিনী তারা দেখাইতে চাইছিল, দেখো আমাদের কি শৌর্য বীর্য, আমাদের কি জোর আছে। এই যে 14তে সোচি অলিম্পিক যেটা হলো রাশিয়াতে, তারা তাদের উই আর ব্যাক এগেইন, এই যে এই জিনিসগুলো দিয়ে কিন্তু পুরো পৃথিবীকে রোলিং করে। আজকে খেয়াল করে দেখেন, আপনি যদি কোনো একটা পণ্যের মধ্যে দেখেন মেড ইন চায়না, মেড ইন ইন্ডিয়া, মেড ইন বাংলাদেশ আর মেড ইন জাপান, আপনি বলেন তো আপনি কোনটা কিনবেন? আপনি সাথে সাথে মেড ইন জাপান কিনবেন। কেন? এজ এ কান্ট্রি ব্র্যান্ডিং এ জাপান কি করছে? কোনো অস্ত্রসজ্জিত দেশ না, যুদ্ধ বিগ্রহ বোঝে না, তারা একটা কাজ করছে, তারা পৃথিবীতে অন্যতম একটা সভ্য দেশ, এই জিনিসটা তাদের কান্ট্রি ব্র্যান্ডিংটা করছে, এবং তারা কোনো ভেজাল পণ্য বানাইতে পারে না। এই জিনিসটা পৃথিবীতে ব্র্যান্ডিং হিসাবে এস্টাবলিশ করছে, যার কারণে কোনো একটা পণ্যেতে মেড ইন জাপান বা মেড ইন জার্মানি আমরা যখন দেখি, আমরা বুঝি এই পণ্যটা ভেজাল মুক্ত, কারণ তাদের কান্ট্রি ব্র্যান্ডিংটা এরকম হয়েছে। এটা কিন্তু কিভাবে হয়েছে? এমনিতে হয় না। তারা যখন কোনো একটা স্টেডিয়ামে খেলা দেখতে যায়, স্টেডিয়ামে খেলা দেখে সব দর্শক চলে যায়, আর জাপানি মানুষগুলো ওইখান থেকে বোতল পুরায়, ওইখান থেকে ময়লা আবর্জনা কুড়িয়ে
ঝাড়ু টাড়ু দিয়ে স্টেডিয়াম থেকে বের হয়। আমি গত বিশ্বকাপের একটা ড্রেসিং রুমের ছবি দেখলাম, যেখানে দেখলাম যে ফুটবলে জাপানিজ দল অংশগ্রহণ করছে, তাদের ইয়ে থেকে, যাদের যে ড্রেসিং রুম ছিল ওইখান থেকে যখন বের হয়েছে, এত সুন্দর করে পুরাটা গুছায় টুছায় রাইখা দিয়ে গেছে, আনবিলিভেবল। এইগুলা কিন্তু একটা দেশের ব্র্যান্ডিং। আর আমরা কি করি, অন্য দেশে গিয়ে ময়লা ফালাই, অন্য দেশে গিয়ে চুরি করি, অন্য দেশে গিয়ে দুবাইতে বিজনেস ভিসায় গিয়ে দেখবেন যে গলার মধ্যে ভিসা ঝুলাইয়া এই বিচের মধ্যে ইয়া বিচতেছে, এই পান বিক্রি করে বা সিগারেট বিক্রি করে। এখন যখন একটা মানুষ দুবাইতে বিজনেস ভিসায় গেছে বাংলাদেশ থেকে, বাঙালি কিন্তু, ওই বিজনেস ভিসাসে বা বিজনেসের ওই ট্রেড লাইসেন্স গলার মধ্যে ঝুলাইয়া ও দুবাইয়ের বিচে যখন ইয়া বেচে, পান আর সিগারেট বেচে, তখন আমাদের বাংলাদেশের ব্র্যান্ডিংটা কোথায় যায় আপনি চিন্তা করে দেখেন তো। সো এই যে যে ওভারঅল জিনিসটা কিন্তু মার্কেটিং, আমরা অনেক সময় এই জিনিসটা খেয়াল করি না। দেখেন আজকে আমেরিকার কথা চিন্তা করলে, অস্ট্রেলিয়ার কথা চিন্তা করে, বড় দেশগুলা, আমেরিকা নিজেদেরকে ব্র্যান্ডিং করেছে ল্যান্ড অফ অপরচুনিটি। যার কারণে আমাদের কাছে মনে হয় আমেরিকা গেলেই আমি স্বর্গে চলে গেলাম, ফিল লাইক দ্যাট, যে নাও আই এম ইন প্যারাডাইস। এটা কেন? কারণ আমেরিকা ব্র্যান্ডিংটা এইভাবে করে করেছে। কিন্তু আমেরিকা চুরি ডাকাতি হইতেছে না, হইতেছে। আমেরিকায় ধর্ষণ হইতেছে না, বাংলাদেশের চেয়ে বেশি হইতেছে। আমেরিকায় ইয়া হইতেছে না, এই যে দেখেন কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার বিচের মধ্যে মানুষ মেরে ফেললো। কি কারণে মারছে কেউ জানে না। কারণ বাংলাদেশে যখন মারামারি কিছু হয়, আমরা তখন মনে করি যে আচ্ছা শেষ, এই দেশ আর থাকার মতো নাই। আমেরিকা গেলে, কারণ ওরা নিজেদের ব্র্যান্ডিংটা করতে পারছে ওইভাবে, সব ব্র্যান্ডিং। আজকে দেখেন ইন্ডিয়া এত আগায় গেছে কেন? ওদের দেশ হিসেবে ওদের ব্র্যান্ডিং, আইটি টাইটি, ওদের দেশের খারাপ ঘটনাগুলোকে ওরা দেশের মধ্যে চাপা রেখে দেয়। আজকে মানে আপনি শুনলে অবাক হবেন, স্যানিটেশন ব্যবস্থার কথা যদি ইন্ডিয়াতে চিন্তা করেন, ইন্ডিয়াতে কত লক্ষ, 33 লক্ষ না কত লক্ষ মানুষ, তাদের আসলে মানে প্রস্রাব করার জায়গা নাই। মানে চিন্তা করে দেখছেন যে স্যানিটেশনের ব্যবস্থা নাই তাদের। তারা জঙ্গলে, রাস্তায়, অথবা ইয়ের মধ্যে, মরুভূমি অথবা বিভিন্ন জায়গায় প্রস্রাব পায়খানা করে। কিন্তু এটা কি আমরা জানি? এটা কি ব্র্যান্ডিং করে? না। অনেকগুলো সূচকে ইন্ডিয়ার চেয়ে আমরা ভালো অবস্থানে আছি। কিন্তু আমাদের ব্র্যান্ডিং কি হয়? আমাদের দেশে জঙ্গি হামলার ব্র্যান্ডিং হয়, আমাদের দেশের মারামারির ব্র্যান্ডিং হয়, আমাদের দেশের বন্যার ব্র্যান্ডিং হয়, আমাদের দেশের যারা ফটোগ্রাফার ছবি তোলে এরা ভুকা ক্ষুধার্ত, খাইতে পায় না, এই জামা কাপড় ছাড়া, এইগুলার ছবি তুইলা ওয়ার্ল্ডের থেকে পুরস্কার নিয়ে আসে। ডোন্ট গেট মি রং, এই যে জয়নুল আবেদিনের যে ছবিগুলো আপনি খেয়াল করে দেখেন, কি বিখ্যাত না? এই সবগুলো ছবি আমাদের দেশের নেগেটিভ ব্র্যান্ডিং। অথচ এস এ সুলতানের ছবি যদি আপনি দেখেন, মাসলম্যান দেখাইছে, পজিটিভিটি দেখাইছে, এগুলোর কোনো ভাত নাই। এখন আমরা ওয়ার্ল্ডের কাছে নিজেদের প্রতিষ্ঠিত করছি উই আর ফকির। যার কারণে দেখবেন যে আমরা যখন ক্লাস 5-6 উঠি, আমাদের ফুল ফ্রি স্টুডেন্টশিপের অ্যাপ্লিকেশন শেখানো হয়। হ্যাঁ, আমার বাবা একজন, আপনার বাবা ধরেন শিল্পপতি, আপনাকেও অ্যাপ্লিকেশন লিখে আসছে, আমার বাবা একজন দরিদ্র কৃষক, আমরা 4-5 ভাই বোন মিলে আমাদের খরচ চালাইতে পারছে না, আমাকে বিনা বেতনে অধ্যয়ন করার সুযোগ দেওয়া হোক। কি হাস্যকর! কেন আমরা এগুলো শিখবো ভাই? কি দরকার এগুলা? আমরা এই যে ভিক্ষাবৃত্তির যে প্র্যাকটিস এখান থেকে শিখি। সো আপনি ওভারঅল, আমি একটা টপ ভিউ আপনাকে দিচ্ছি যে মার্কেটিং দিয়ে আসলে কি, দেশটাকেও যদি আমরা প্রপারলি মার্কেটিং করতাম, সারাদিন খালি নেগেটিভ জিনিসগুলোকে শো না করে, আমাদের দেশের অনেক বিউটি আছে, সুন্দর সুন্দর জিনিসে, সুন্দরবনটা আছে, লার্জেস্ট সি বিচ আছে, এগুলো দিয়ে আমরা, আমি শ্রীলঙ্কাতে আমাদের ব্রেভ অ্যাডভান্সের একটা টিম নিয়ে আমরা গত 2বার প্রোগ্রাম করে আসলাম। ওইখানে এয়ারপোর্টে গিয়ে আমি অবাক হয়ে গেছি যে এটা কি শ্রীলঙ্কা না ইউরোপিয়ান কোনো এয়ারপোর্ট। একটা শ্রীলঙ্কান খুঁজে পাওয়া কঠিন। লাইনের মধ্যে 100, 200, 500 লোক, সব ইউরোপিয়ান, আমেরিকান, তারা শ্রীলঙ্কাতে ঘুরতে আসতেছে। এবং পুরো শ্রীলঙ্কা ঘুরে আমি যেটা বুঝলাম, শ্রীলঙ্কাতে বাংলাদেশের তুলনায় এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু নাই। শ্রীলঙ্কার বিচে আপনি নামা যায় না, আমি বিচে নামতে গিয়ে যে এখানে ব্যথা পেয়ে কেটেও গেছিল, মানে খুবই হিংস্র, মানে এই স্রোতগুলা। বাংলাদেশের বিচে কত সুন্দর করে ঝাপাঝাপি, ডুবাডুবি সবই করা যায়, কিন্তু এখানে একটা বিদেশি পর্যটক আসে না, কারণ আমাদের কান্ট্রি ব্র্যান্ডিংটা এত খারাপ, এটাকে একটা রিস্কি কান্ট্রি মনে করে মানুষ। অথচ সিঙ্গাপুর বেশি দূরে না, আমাদের থেকে কাছাকাছির একটা দেশ, সার্কভুক্ত একটা দেশ, কি পরিমাণ পর্যটক ওদের দেশে যায়, এক্সট্রাঅর্ডিনারি। আবারও বলতেছি, কোনো কিছু নাই, আমাদের এত বড় বিচ ওদের ওইখানে নাই, কিন্তু ওদের বিচগুলা নিট এন্ড ক্লিন। ওরা কালচারালি এমন ভাবে সিকিউর করেছে দেশটা, ওদের সার্ভিস আনবিলিভেবল। যেই জিনিসগুলো খুব ইজিলি চাইলে বাংলাদেশকে ব্র্যান্ডিং করে, এত সুন্দর সুন্দর আমাদের সিলেটের এত সুন্দর সুন্দর চা বাগান। আমি গত সপ্তাহে সিলেট গিয়েছিলাম আমার ফ্যামিলি নিয়ে, আমি যে গাইডকে নিয়ে ঘুরলাম, ও বললো যে শুধু শ্রীমঙ্গলে যেই পরিমাণ বাগান আছে, এই বাগান আপনি যদি টানা 15 দিন ঘোরেন গাড়ি নিয়ে, টানা 15 দিন ঘুরলে সবগুলো চা বাগান আপনি দেখে শেষ করতে পারবেন, আদারওয়াইজ দেখা সম্ভব না, এত বিশাল। এইগুলাকে ব্র্যান্ডিং করা যায়। আমাদের সুন্দরবনটাকে সুন্দর, যে আমরা এই মাসে ট্যুর করে আসলাম সুন্দরবন থেকে আমাদের টিম নিয়ে, কত সুন্দর নিরিবিলি একটা জায়গা, যেখানে সুন্দর সুন্দর রিসোর্ট করে দারুণ ভাবে বিদেশি পর্যটকদেরকে এনে
বিশাল পরিমাণে আর্ন করা যায়, কিন্তু আমরা এই জায়গাগুলোতে মনোযোগী দিচ্ছি না। সো আমি একদম টপ ভিউ থেকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে কিভাবে বিশ্বকে ব্র্যান্ডিং দিয়ে, মার্কেটিং দিয়ে জয় করা সম্ভব। মার্কেটিং ইজ দ্য রিমোট কন্ট্রোল অফ হিউম্যান অ্যাটেনশন। মার্কেটিং হচ্ছে একটা রিমোট কন্ট্রোলের মতো, যেটা দিয়ে আপনি অ্যাটেনশনকে নিজের মতো করে কাজে লাগাতে পারবেন। যে মন জয় করতে পারে সেই কিন্তু বিশ্ব জয় করে। তার মানে মার্কেটিং দিয়ে আপনি ব্রেইন বা মাইন্ড দখল করলে আপনি বিশ্বকে দখল করতে পারবেন। ইন এনি ওয়ার্ল্ড পাওয়ার ফ্লোস থ্রি ওয়ে। পৃথিবীর যে কোনো পাওয়ার তিনটা গেট দিয়ে প্রবাহিত হয়। দেয়ার আর থ্রি গেটস ফর পাওয়ার, থ্রি গেটস। গেট নাম্বার ওয়ান, অ্যাটেনশন গেট, হু গেট সিন। তার মানে পৃথিবীতে আপনি যে কোনো পাওয়ার বলেন, মার্কেটিং বলেন, মানুষের মাথায় ঢুকতে চাওয়ার তিনটা গেট। গেট নাম্বার ওয়ান হচ্ছে অ্যাটেনশন গেট, অর্থাৎ মানুষের মনোযোগের গেট দিয়ে ঢুকতে হয়। দুই নাম্বার হচ্ছে মিনিং গেট, অর্থাৎ মানুষকে একটা পাওয়ারফুল ন্যারেটিভ দিয়ে তার ভিতরে ঢুকতে হয়। তিন নাম্বার হচ্ছে অ্যাকশন গেট, অর্থাৎ হোয়াট পিপল ডু, ওই মিনিং এবং তার অ্যাটেনশনটা নিয়ে তাকে দিয়ে একটা কাজ করানো। সেটা আপনার পণ্য কিনানো হইতে পারে, সেটা আপনার সার্ভিস নেওয়ানো হইতে পারে, whatever the product and service. If you are invisible, you are irrelevant. আপনাকে মানুষ যদি না চিনে, আপনি যদি মানুষের অ্যাটেনশন না নিতে পারেন, আপনার পণ্য মানুষ কোনোদিনও কিনবে না। আমি এজ এ কোচ কাঞ্চন আপনাদের অ্যাটেনশন নিতে পারছি বিধায় আপনারা আমার বই পড়েছেন, আপনারা আমার কোর্সে জয়েন করেছেন। আমি যদি এটা ফেলিওর হইতাম তাহলে আপনারা কেউ কিন্তু এখানে জয়েন করতে পারতেন না। তার মানে আমি অ্যাটেনশনটা নিতে পারছি। একইভাবে আপনার পণ্য বা সার্ভিসের জন্য প্রথম কাজ হচ্ছে মানুষের অ্যাটেনশনটা আপনাকে নিতে পারতে হবে অ্যাজ এনি হাউ। এখন অ্যাটেনশন নিতে যদি এমন হয় যে আপনার মাথার চুল নাইরা করে ফেলতে হবে, তাহলে অ্যাটেনশন পাওয়া যায়, সেটাই করতে হবে, কিছু করার নেই। অ্যাটেনশন নিতে যদি এমন হয় যে আপনার চুল পিঙ্ক কালার করতে হবে, করে যদি অ্যাটেনশন পান, সেটাই মার্কেটিং এর জন্য করতে হবে, কিছু করার নেই। সো ইফ ইউ আর ইনভিজিবল, ইউ আর ইরিলিভেন্ট। দেখেন, এটার জন্য আমি একটা এক্সাম্পল দিই। আমার একটা কোট আছে, কোটটা হলো এরকম: শো বিটস নো। শো মানে SHOW, শো বিটস নো, এন কে কে এন ও ডব্লিউ, শো বিটস নো। মানে কি? মানে হলো your visibility is more powerful than your ability. Your visibility is more powerful than your ability. আমাকে মানুষ ইচ্ছা মতো চিনে, আমার বই লাখ লাখ কপি বিক্রি হয়ে যাবে। সেম অ্যাজ আপনি ভালো পণ্য নিয়ে বসে আছেন, মানুষ আপনার। এটার একটা পারফেক্ট এক্সাম্পল যদি আমি দেখি, আপনারা হিরো আলমকে তো চিনেন সবাই, রাইট? আমার মনে হয় না বাংলাদেশে এমন কেউ আছে হিরো আলমকে অ্যাটলিস্ট চিনেন। অনেক নায়কদেরও দেখবেন চিনবে না, অনেক মানুষ তাকে চিনে। বিটস নো, আপনি অনেক জানেন কিন্তু আপনাকে কেউ চিনে না, তার মানে আপনার বিটস শো আপনাকে বিট করে ফেলবে। ইনভিজিবিলিটি ইজ মোর পাওয়ারফুল দেন অ্যাবিলিটি। আপনার অনেক যোগ্যতা আছে, আরে কোচ কাঞ্চন কি কথা বলে, আমি তো এর চেয়ে ভালো পারি, আমি এর চেয়ে ভালো বই লিখি, এর চেয়ে এটা করি। হ্যাঁ, কোনো লাভ নাই ভাই, আপনার তো মানুষ চিনে না। আজকে দেখেন আমাদের এই যে জামশেদ মজুমদার ভাই, ঘরে বাজার বিডি, উনি সারাদিন ভিডিও 200-250 অ্যাড চলে ওনার। এখন আপনি মধু নিয়ে বসে রয়েছেন, আপনি এর চেয়ে ভালো ভালো পণ্য নিয়ে, খেজুর নিয়ে বসে রয়েছেন, আপনার তো মানুষ ভাই চিনে না। ওনারে চিনে, ওনার কাছ থেকে মানুষ কিনতেছে, উনি শো করতেছে নিজেরে। তার অ্যাবিলিটি কি দেখার বিষয় না, উনি ভাত মাখাইয়া মধু দিয়ে খাইতেছে, ওকে দেখতেছে তো মানুষ, মানুষের সামনে আসতেছে। হিরো আলম একটা মোটা নায়িকা কুলের দিকে ধপাস করে পড়ে গেল, এটা তো মানুষ দেখলো, ভিজিবল হইলো। এই যে দেখতে 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 হিরো আলমকে চিনে, এবার ওরে কিন্তু এমপি ইলেকশনে অলমোস্ট ধরেন আমার হিসেবে ও জিতেই গেছে। কারণ আওয়ামী লীগ আমলে তো আর হিরো আলমকে জিততে দিবে না স্বাভাবিকভাবে, ওই সময় গভর্নমেন্টের যে একটা প্রোটোকল বা ব্যাপার স্যাপার মিলে। তো আপনি অ্যাটেনশন গেট দিয়ে ঢুকতে হবে, আগে মানুষের মনোযোগ পাইতে হবে, তারপরে মিনিং গেট দিয়ে মনোযোগ পাইলেন, এইবার মিনিংফুললি আপনার কমিউনিকেশনটা তার মাথায় রাখতে হবে, তখন অ্যাকশন গেট দিয়ে সে আপনার কাছ থেকে পণ্যটা কিনবে। সিম্পল হিসাব। এবার আরেকটু ডিটেল করে ধরেন অ্যাটেনশন গেট। রিয়েল লাইফ এক্সাম্পল, টেসলা ভার্সেস ট্রেডিশনাল অটো কোম্পানিজ। টেসলা যখন আসলো মার্কেটে, টেসলা একটা জানেন যে সেলফ ড্রাইভিং কার আছে ওদের, ইলেকট্রিক কারের জগতে বা আমাদের এখন কারের জগতে পৃথিবীর লিডিং ব্র্যান্ড ওরা এই মুহূর্তে। টেসলা যখন শুরু করে তখন মার্কেটে বড় বড় ব্র্যান্ড আছে, আপনারা জানেন যে বিএমডব্লিউ আছে, মার্সিডিজ আছে, ওডি আছে, অনেক বড় বড় ফেরারি আছে, ল্যাম্বরগিনি আছে। তো এতগুলো জায়ান্ট সামনে, এবং টেসলা তাহলে কি করলো, তারা অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করলো। এলন মাস্ক এমন কিছু পাগলামি কাজ করলো যেই কাজগুলোর কারণে মার্কেটিং এবং ক্যাম্পেইনে বাজেট কম দিয়ে তারা অ্যাটেনশনটা নিয়ে নিল। কি করছে তারা অ্যাটেনশনের জন্য? সিম্পল, তারা যেটা করেছে, মানে কি পরিমাণ পাগলামি, রকেট উৎক্ষেপণ করছে পরীক্ষামূলক,
এই রকেটের মধ্যে এলন মাস্ক নিজে যে গাড়ি চালাইতো 2018 সালে তারা এই ক্যাম্পেইনটা করে, রোডস্টার নামে একটা টেসলা গাড়ি চালাইতো এলন মাস্ক, নিজের গাড়িটা ওই রকেটের মধ্যে দিয়ে দিছে, ওই গাড়ি রকেটে পাঠাই দিছে। নর্মালি এই রকেট উৎক্ষেপণ বা পরীক্ষামূলক কোনো কিছুর জন্য পাঠাইলে বড় লোহার টুকরা বা এই জাতীয় ভারী কোনো বস্তু দেয়। এলন মাস্ক চিন্তা করলো ওইদিকে স্পেসএক্সও তার কোম্পানি, রকেট উৎক্ষেপণ যেটা থেকে করতেছে, টেসলাও তার কোম্পানি, দুইটাকে মিলাইয়া এমন একটা কাজ করলো এবং এটা সারা পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা ক্যাম্পেইন হয়ে গেল। অথচ তার কিন্তু মিডিয়ার বাজেট 1 টাকাও না। দিস ইজ কল্ড অ্যাটেনশন। কেমন? এখন একটা গাড়ি, এবং ওই এটা কিন্তু এখন দেখা যায়, মানে হোয়ার ইজ রোডস্টার না এরকম একটা ইয়ে আছে, এক্সাক্ট মনে করতেছে না, ওইটা যদি আপনি সার্চ করেন এই মুহূর্তে এই টেসলার গাড়িটা মহাবিশ্বের কোন জায়গায় ঘুরতেছে, স্টিল ওইটা কিন্তু লোকেট করা যায়। মানে চিন্তা করে দেখছেন যে কি মার্কেটিং পলিসি। এবং এইটা সিএনএন, বিবিসি থেকে শুরু করে আল জাজিরা, সারা পৃথিবীর সব সেরা সেরা চ্যানেলগুলো এটাকে ব্যাপকভাবে প্রচার করা শুরু করলো। এবং প্রায় বলা হয় নিয়ার অ্যাবাউট $5 বিলিয়ন খরচ করলে যেই পরিমাণ অ্যাটেনশন পাইতো বিজ্ঞাপন দিয়ে, 1 টাকা মিডিয়াকে না দিয়ে সেই পরিমাণ অ্যাটেনশন পাইছে। দিস ইজ অ্যাটেনশন গেট। তার মানে এইভাবে অ্যাটেনশন নিতে হবে মানুষের। রিয়েল লাইফ এক্সাম্পল, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল ইলেকশন গুলো যদি আপনি খেয়াল করেন, এইখান থেকে শেখার অনেক কিছু আছে। ধরেন গতবার হিলারি ক্লিন্টনের সাথে করলো 16-তে, এইবার করলো কমলা হ্যারিসের সাথে। আপনি খেয়াল করে দেখেন কেন ডোনাল্ড ট্রাম্প বারবারই জিতে যায়। ওনারে মানুষ মনে করে একটু পাগলা সাগলা, একটু জোকার টাইপ এরকম, কিন্তু টকাবিলিটি আপনি চিন্তা করে অ্যাটেনশন সবচেয়ে বেশি নিতে পারে কিন্তু ডোনাল্ড ট্রাম্প। তার পডকাস্ট গুলা মিলিয়নস ভিউ। কমলা হ্যারিস কথা বলছে ডেকোরেটিভ, ওকে একটা প্রশ্নোত্তরের শীট ধরাই দিছে, কাট টু কাট প্রশ্ন, কাট টু কাট উত্তর। ডোনাল্ড ট্রাম্প বলছে ইউ ক্যান কোশ্চেন মি এনিথিং, আমরা যা ইচ্ছা জিজ্ঞেস করেন এই যে। তারপরে তাদের উত্তর অলওয়েজ টকাবিলিটির মধ্যে ছিল, যার কারণে মানুষের পুরো অ্যাটেনশন জুড়ে কে ছিল? ডোনাল্ড ট্রাম্প। যার কারণে ভোট কেন্দ্রে গিয়ে মানুষ ওই ডোনাল্ড ট্রাম্প টপ অফ মাইন্ডে ভোট তাকে দিয়ে আসছে। খেয়াল করে দেখেন, দিস ইজ মার্কেটিং। এবং দেখেন সে প্রথমবার যে ক্যাম্পেইনটা আনলো, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, একটা সূক্ষ্ম মার প্যাচ কিন্তু ক্যাম্পেইনটার মধ্যে। এই যে দেখেন মার্কেটিং এর মার প্যাচ, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। তো এটা একটা পুরনো ক্যাম্পেইন, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, এইটাকে একটা নতুন ভার্সনে সে আনলো। এবং এই ভার্সনে এনে সে বুঝাইতে চাইলো যে আমেরিকা এখন আর গ্রেট নাই, তোমরা আমাকে নির্বাচিত করো, এটাকে আমি আবার গ্রেট বানাবো। কিন্তু স্টিল আমেরিকা তখন গ্রেট। ও জাস্ট ঘুরে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন একটা ক্যাম্পেইন আনলো এবং পুরা নাড়াচাড়া পড়ে গেল। দেখেন এই যে অ্যাটেনশন, এবং সে পাগলামি জোকারি যাই কিছু করুক, আলটিমেটলি সে জানে আসলে সে অ্যাটেনশনের গেমটা নিচ্ছে। এবং বড় বড় ব্র্যান্ড গুলা দেখেন কত টাকা খরচ করে, যেমন ধরেন এজ এ এক্সাম্পল লাক্সের কথা চিন্তা করে দেখেন। লাক্স সারাদিন টিভিতে বিজ্ঞাপন দিতেছে, চ্যানেল পাল্টাইতে আরেকটা গিয়ে দেখবেন লাক্সের এইটা শুরু, আরেকটা দিকে গিয়ে হয়তো শেষ হইতেছে, কিন্তু লাক্সের মধ্যেই। তারপরে সেলিব্রিটি প্রোগ্রাম করতেছে, বিভিন্ন লাক্স চ্যানেল সুপারস্টার করতেছে, এবং সারা ঢাকা জুড়ে, সারা বাংলাদেশ জুড়ে যেখানে যাবেন বিলবোর্ড। কেন করতেছে? বিকজ অ্যাটেনশন। আপনি সারাদিন দেখতে দোকানে গিয়ে বলে ফেলেন যে ভাই একটা লাক্স দেন। ঠিক এই ঘটনাটাই কিন্তু অ্যাজ এ ব্র্যান্ড আপনাকে করতে হবে। আপনার মানুষের অ্যাটেনশন নিতে হবে, মানুষের কাছে আপনার ব্র্যান্ডের রিচটা পৌঁছাইতে হবে। এরপর আসেন সেকেন্ড, যেটা 3টা গেটের সেকেন্ড গেট, মিনিং গেটের রিয়েল এক্সাম্পল কি? অ্যাপলস থিঙ্ক ডিফারেন্ট। অ্যাপেল যখন মরমর অবস্থা 1997-এ, তখন ওরা একটা দারুণ ক্যাম্পেইন নিয়ে আসলো, থিঙ্ক ডিফারেন্ট। এবং পৃথিবীর ইতিহাসে এটা আমার কাছে অন্যতম সেরা ক্যাম্পেইন মনে হয়, যেই ক্যাম্পেইনে অ্যাপেল এই ক্যাম্পেইনের মডেলদেরকে 1 টাকাও দেয় নাই। এই মডেল কারা ছিল? পৃথিবীর ওই সময় সেরা মানুষগুলা, ধরেন আলবার্ট আইনস্টাইন, তারপরে এডিসন, তারপরে রিচার্ড ব্রানসন, তারপরে এরকম মানে মহাত্মা গান্ধী, সারা পৃথিবীর মার্টিন লুথার কিং, এরকম 17 জন সারা পৃথিবীর সেরা মানুষ, রেকগনাইজড মানুষ, তাদেরকে আয়না দেখাইছে, দেখো ওরা বিশ্বকে চেঞ্জ করে দিছে, তারা সবাই থিঙ্ক ডিফারেন্ট করছে। আর অ্যাপেলও থিঙ্ক ডিফারেন্ট করে। কি চমৎকার ক্যাম্পেইন দেখেন, চিন্তা করে 17 জন বিশ্ব কাঁপানো মানুষকে তারা দেখাইছে। এখন
মহাত্মা গান্ধী তার অ্যাপেলরে যে বলে নাই যে আমার একটা আমারে দেখাইছো আমার কেসের থেকে টাকা দেয়, এডিসন তার বলে নাই, বা আইনস্টাইন তো কবর থেকে উঠে আইসা ওদের কাছে টাকা চাবে না, বা রিচার্ড ব্রানসন বলে নাই যে আমার কেন দেখাইলা। তার মানে মডেল ইউজ করলাম পৃথিবীর সেরা সেরা, কাউরে 1 টাকা পেমেন্ট দিলাম না, শুধু দেখাইলাম যে এই মানুষগুলো পৃথিবীতে বদলাই দিছে, পৃথিবীকে বদলাইতে বিশাল বিশাল ভূমিকা পালন করছে। কেন করতে পারছে? কারণ তারা সবাই ট্রেডিশনাল বাকিদের মতো চিন্তা না করে আলাদা করে চিন্তা করছে, থিঙ্ক ডিফারেন্ট করছে। আর অ্যাপেলও থিঙ্ক ডিফারেন্ট করে। কাজেই তুমি যদি এই সেরা সেরা মানুষ হইতে চাও, তুমি অ্যাপেল ফোন ইউজ করো, তুমি থিঙ্ক ডিফারেন্ট করো। ইন্টারেস্টিং, চিন্তা করে দেখেন। অথচ মডেলের পিছনে 1 টাকা বাজেট নেই। সো এই যে মিনিং এর, তার মানে মিনিংটাকে চেঞ্জ করে দিল। অ্যাপেল হয়ে গেল যে আচ্ছা আইনস্টাইনের মতো, অমুকের মতো, যার কারণে অ্যাপেল হয়ে গেল জিনিয়াসের সিনোনিমাস। তার মানে অ্যাপেল ফোন ইউজ করা মানে আমি ওই লেভেলের একটা মানুষ, আমি একটু প্রিমিয়াম, আমি একটু থিঙ্ক ডিফারেন্ট, আমি একটু আলাদা, আমি একটু ক্রিয়েটিভ, আমি একটু ডিফারেন্ট। এই যে যে ফিল্ডটা এইখান থেকে কিন্তু দেওয়া শুরু করলো, এই যে মিনিং আপনার মাথায় ঢুকে দিল। তারপরে ডায়মন্ড এঙ্গেজমেন্ট রিং, এটা যদি চিন্তা করে দেখেন, এটা একটা দুর্দান্ত ব্যাপার। এটা একটা মার্কেটিং ইনভেনশন বলতে পারেন। ডি বিয়ার্স নামে একটা ডায়মন্ড কোম্পানি, ওরা প্রথম এটা আনলো। ওদের ক্যাম্পেইনটা ছিল আর ডায়মন্ড ইজ ফর এভার। ডায়মন্ডকে ভালোবাসার সিনোনিমাস করা হয়েছে। ডায়মন্ড পৃথিবীতে সম্পূর্ণ অকেজো একটা পদার্থ, একটা আজাইরা জিনিস। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, ডায়মন্ডের রিসেল ভ্যালু সবচেয়ে কম। আপনি যদি স্বর্ণ কিনে রাখেন, এটা দিন দিন দাম বাড়বে। আর ডায়মন্ড যেদিন কিনলেন, কিনে বিক্রি করতে গেলে দেখবেন 25% নাই। একদম অকেজো, এটা কোনো কাজে লাগে না। কিন্তু এইটা পৃথিবীতে মানুষ কোটি কোটি টাকা খরচ করে কেন কিনে? বিকজ অফ আর ডায়মন্ড ইজ আ ফর এভার লাভ। আপনি যখন আপনার গার্লফ্রেন্ডকে বা আপনার বয়ফ্রেন্ডকে অথবা আপনার ফিয়ন্সেকে অথবা আপনি যাকে বিয়ে করতেছেন তাকে ডায়মন্ড রিং না দিলে, পৃথিবীতে একটা রিসার্চে দেখা গেছে তাদের এই ক্যাম্পেইনটা চলার কারণে এঙ্গেজমেন্ট রিং যতগুলো আছে পৃথিবীতে, সারা পৃথিবীর কথা বলতেছি, এর মধ্যে 80% এঙ্গেজমেন্ট রিং হচ্ছে ডায়মন্ড রিং। ক্যান ইমাজিন যে কি লেভেলে মার্কেটিং নেওয়া সম্ভব? তার মানে ডায়মন্ড একটা অকেজ, একটা কাচের টুকরা ভাই, সোজা কথায় অকেজো কাচের টুকরা, সিম্পল। এই জিনিসটাকে মার্কেটিং করে এমন একটা, দেখেন ডায়মন্ড কথাটা ভাবলে একটা ভালোবাসার ফিল মাথায় কাজ করে। ডায়মন্ড মানে আমি আমার ওয়াইফে একটা ডায়মন্ডের আংটি গিফট করছি, ডায়মন্ডের একটা অর্নামেন্টস, মানে কারণ তারা বুঝাইছে যে তুমি স্বর্ণ কিনলে স্বর্ণ বিক্রি করে ফেলবা, স্বর্ণ দাম বাড়বে, ডায়মন্ডটা মানুষ সারা জীবন রেখে দেয়। ইভেন আমিও কিন্তু যখন কোনো একটা অনুষ্ঠানে যাই, প্রোগ্রাম, যেমন কয়দিন আগে আমার একজন ব্রেভ মেম্বারের বিয়ের অনুষ্ঠান হলো, তো ওনার অনুষ্ঠানে আমি কিন্তু ওনাকে ডায়মন্ডের রিং গিফট করেছি ওনার ওয়াইফের জন্য। কেন করলাম? কারণ ডায়মন্ডটা আমার কাছে মনে হলো স্বর্ণ মানুষ গলায় ফেলে বিক্রি করে, ডায়মন্ডটা মানুষ যত্ন করে রেখে দেয়। এই ক্যাম্পেইনটা কিন্তু ওরাই মাথায় ঢুকেছে। ডায়মন্ড ইজ ফর এভার। তুমি যখন একটা ডায়মন্ড দিচ্ছ, তুমি একটা ফর এভার ভালোবাসা দিতেছো। এজন্য ডায়মন্ড রিং দিয়ে বিয়ে না করলে মেয়েরা কিন্তু মাইন্ড করে, এরকম কিন্তু আছে। যার কারণে 80% কিন্তু আসলে দেখেন জিনিসটা অকেজো, জিনিসটার আসলে রিসেল কোনো ভ্যালু নাই, আলটিমেটলি এটার কোনো উপযোগিতা নাই, কিন্তু তারপরও এটা মানুষ প্রচুর পরিমাণে কিনতেছে। তো এটা কেন হয়েছে? মিনিং গেট, মানে মানুষের মাথায় মিনিংটা। তাহলে আপনি যে পণ্য বা সার্ভিসটা নিয়ে কাজ করতেছেন, এইটা মানুষের মাথায় একটা পজিটিভ মিনিং মানুষের মাথায় আপনার ঢুকাইতে হবে, আদারওয়াইজ মানুষ কিন্তু আপনার কাছ থেকে পণ্যটা কিনবে না। এরপর রিয়েল লাইফ এক্সাম্পল নাম্বার 3, সিগারেটস অ্যান্ড ওমেন্স লিবারেশন, টর্চেস অফ ফ্রিডম। এই ক্যাম্পেইনটা অনেক পুরনো, এটা মোস্ট প্রবাবলি 1932 বা 1980 দিকে। তারা কি করলো? দেখলো যে আমেরিকার সিগারেট কোম্পানিগুলো দেখলো যে আমেরিকার মার্কেটে নারীদের সিগারেট খাওয়া একরকম নিষিদ্ধর মতো, মানে মেয়েরা এটা মানে ট্যাবু হিসেবে আছে, মানে মেয়েরা সিগারেট খায় না। তখন সিগারেট কোম্পানি, যদিও এটা একটা ব্যাড ক্যাম্পেইন, বাট এজ এ এক্সাম্পল, আপনার মার্কেটিং বুঝতে হলে ভালো মন্দ দুইটাই বুঝতে হবে। তারা দেখলো যে নারীরা যদি সিগারেট না খায়, তাহলে তো আমার 50% কাস্টমার মাইক যাইতেছে। এজন্য তারা কি করলো? একটা সেরা সেরা কিছু মডেল হায়ার করলো, হায়ার করে একটা মানে নিউ ইয়র্ক প্যারেড গ্রাউন্ডে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওইখানে সাংবাদিক, মিডিয়া টিডিয়া সব ইয়া করে সবগুলো মেয়ে একসাথে সিগারেট ধরাইলো আর বলল টর্চেস অফ ফ্রিডম। মানে এই সিগারেটটাকে বুঝাইলো টর্চ ফ্রিডম, মানে স্বাধীনতার টর্চ লাইট। মানে আমি যখন মার্কেটিং এই মিনিং ক্যাম্পেইন গুলো নিয়ে নিজে পড়াশোনা করি, আমি হাসি যে মানুষকে কেমনে আসলে মানুষের ন্যারেটিভ চেঞ্জ করে দিয়ে, এবং এটাকে ব্যাপকভাবে পরের দিন নিউ ইয়র্ক টাইম থেকে শুরু করে সবগুলো পত্রিকা একদম বড় করে হেডলাইন আকারে ছাপানো হইলো যে নারীরা এরকম গেলে এই যে শুরু হয়ে গেল।
মানে পরের 1 বছরের মধ্যে 30% নারীরা সিগারেট খাওয়ার দিকে অভ্যস্ত হয়ে গেল। এখন আমি এটা দিয়ে এটা বুঝাইতে চাচ্ছি যে মার্কেটিং দিয়ে আপনি চাইলে ভালো কিছুও করতে পারেন, মার্কেটিং দিয়ে আপনি চাইলে খারাপ কিছুও করতে পারেন। এটা দুই দিকেই করা সম্ভব। আমি অবভিয়াসলি আমরা যে মার্কেটিংটা শিখবো এটা দিয়ে মানুষের ভালোর জন্য যা করা যায় আমরা সেটাই করব। দেখেন এইভাবে মিনিং গেট দিয়ে কিন্তু পৃথিবীর সেরা সেরা ব্র্যান্ডগুলো মার্কেটিং করে। অ্যান্ড লাস্ট ওয়ান যেটা সেটা হলো অ্যাকশন গেট, হোয়াট পিপল ডু। তার মানে আমি অ্যাটেনশন নিলাম, তাকে একটা মিনিং দিয়ে তার মগজে জায়গা পেলাম, এবার তাকে একটা অ্যাকশন করাইতে হবে, অর্থাৎ আমার পণ্যটা বা সার্ভিসটা যাতে কিনে সেই ব্যাপারটা করতে হবে। তাহলে অ্যাটেনশন পেয়েছেন কিন্তু অ্যাকশন নেই, তার মানে আপনি এন্টারটেইনার। মিনিং তৈরি করেছেন কিন্তু অ্যাকশন নেয় নাই, তার মানে আপনি ফিলোসফার, একটা মিনিং দিয়ে শেষ। তাহলে আমি অ্যাটেনশন এবং মিনিং এই শেষ করলে হবে না, আমার পণ্যটা যাতে সে কিনে এই ব্যবস্থা করতে হবে। তাহলে অ্যাকশন জেনারেট করতে পারলে কি হবে, আপনি হয়ে যাবেন তখন উইনার। অ্যাকশন জেনারেট করার জন্য কি করে দেখেন, অ্যাকশন প্রিন্সিপাল, এখানে আমরা অনেকগুলো প্রিন্সিপাল শেয়ার করব যেটা থেকে আপনি ফিল করবেন যে কিভাবে অ্যাকশন ডেভেলপ